ভার্সিটির অফিসের প্রিন্সিপালের দরজার কাছে গেলাম সবাই। আসতে পারি? আমাকে দেখি প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে গেল। আরে স্যার, আসুন আসুন। আপনার কাছে একটা অনুরোধ করব, যদি রাখতেন। অনুরোধ বলছেন কেন? আপনি শুধু বলুন। দেখুন, আপনি আমার বাবার বয়সী এবং এই ভার্সিটির সম্মানীয় প্রধান। আমাকে আপনি নাম ধরে রাখুন। আর এখন আমি আপনার ছাত্র, তাই আমি আপনাকে সম্মান করব, আপনি নয়। আচ্ছা। তাহলে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে মেহবুব, ও হলো সাইমন, ও সাকিব, আর ও হচ্ছে তাওহিদ। আর আজ থেকে আমরা আপনার ভার্সিটির ছাত্র। ঠিক আছে, আমি তোমাদের সব কাগজ সব কিছু গুছিয়ে রেখেছি। তোমরা আগামীকাল থেকে ভার্সিটিতে ক্লাস শুরু করবে। আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটি সাহায্যের প্রয়োজন ছিল। হ্যাঁ বলো। আমাদের আসল পরিচয় যেন কেউ জানতে না পারে। দয়া করে এ ব্যাপারে একটু সতর্ক থাকবেন। ওইটা নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা স্যার, তাহলে আমরা আসি। আচ্ছা, কোনো সমস্যা হলে বলবে। আচ্ছা, বাইরে চলে এলাম। এখন আপনারা হয়তো ভাবছেন আমি কে, কিংবা আমরা কে যে ভার্সিটির প্রিন্সিপাল স্বয়ং নিজে আমাদের সাথে এরূপ ব্যবহার কেন করলো। আসুন আপনাদের সকল প্রশ্নের জবাব দিচ্ছি। আমি ইমন আহমেদ। আমি এখানের নতুন ডিবি কমিশনার। আর মেহবুব, সাইমন, সাকিব, তাওহিদ ওরা আমার টিমের সদস্য এবং বন্ধু। আমরা সবাই বন্ধু। আমাদের এই এলাকায় আসার মূল কারণ হলো এখানে নাকি ড্রাগসের অনেক বড় এক চক্র রয়েছে, যাদের সকল কার্যক্রম চলে এই ভার্সিটিকে ঘিরেই। শুধু ড্রাগস ব্যবসা নয়, তাছাড়াও আরও অনেক অবৈধ কাজ করে এই চক্রটি, যেমন কিডন্যাপিং, মার্ডার ইত্যাদি। তাই আমাদের এখানে পাঠানো হয়েছে এই চক্রটিকে শেষ করতে, তাও আন্ডার কভার হিসাবে। যেহেতু সব কিছু এই ভার্সিটিকে কেন্দ্র করেই ঘটে, সেহেতু এখানে ছাত্র হিসেবে আমরা অ্যাডমিশন নেই, যাতে কাজটি সহজ হয়। এবং অ্যাডমিশনের কাজে প্রিন্সিপাল স্যার আমাদের সাহায্য করলেন। আমরা সবাই মিলে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিলাম, কারণ এখান থেকেই আমাদের পড়ালেখার অভিনয় করতে হবে। সবাই বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে হেড অফিসে জানিয়ে দিলাম যে আমরা কাজে নেমে পড়েছি। আজকে অনেক কাজ করেছি, নতুন বাসায় উঠলাম, সব কিছু ঠিকঠাক করলাম, তাই সবাই খুব ক্লান্ত। তার উপর কালকে কালকে থেকে আবার ভার্সিটি যেতে হবে, তাই সবাই একটু জলদি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম সবাই। কিছু পেপার ওয়ার্ক বাকি ছিল, তাই ওদের প্রিন্সিপাল স্যারের রুমে যেতে বললাম। আর আমি জিপটা পার্ক করতে গেলাম। জিপ পার্ক করে আমিও প্রিন্সিপাল স্যারের রুমের উদ্দেশ্যে যেতে লাগলাম। তখনই পিছন থেকে কেউ একজন ওই বলে কয়েকবার ডাক দিল। পিছন ফিরে দেখি একদল মেয়ে আবারও ডাক দিল। আমি তাদের কাছে গেলাম, গিয়ে জি আমাকে বলছেন? সেখান থেকে একটি মেয়ে বলল। জি স্যার, আপনাকে বলছি। আমি তো ভয় পেয়ে গেলাম। এই মেয়ে আমাকে স্যার বলে ডাকলো কেন? তার মানে কি এই মেয়ে কি সব জেনে গেল নাকি? জেনে গেলে তো সমস্যা। এখানে কাউকে জানানো যাবে না যে আমরা আইনের লোক, তাহলে সব প্ল্যান ভেস্তে যাবে। আমার ভাবনায় ছেদ ঘটিয়ে মেয়েটি বলে উঠল। কি রে, কথা বলছিস না কেন? আমি মেয়েটির দিকে ভালো মতো তাকালাম। দেখতে তো মাশাআল্লাহ একদম হুড়ের মতো সুন্দর, শ্যামবর্ণে তার গায়ের রং, চুলগুলি মেলে দেওয়া, কিন্তু মডার্ন ড্রেস পরা। এই জিনিসটা খারাপ লাগলো। কি রে, বয়রা নাকি? জি বলেন। কোন ক্লাস? মাস্টার, কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। বাহ, আমাদের 2 বেস সিনিয়র। তার মানে মেয়েটি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে? অন্য একটি মেয়ে বলল। কলি, এটা তো সিনিয়র, এখন কি করবি? তার মানে মেয়েটির নাম কলি। বাহ, ভালোই লাগলো নামটা। আজ সিনিয়র দিয়ে শুরু করি। সিনিয়রদের র্যাক করা মজাই আলাদা। আমি তো অবাক। তার মানে এরা আমাকে র্যাক করার জন্য এরকম করছে? আমি তো বই পেয়ে গেছিলাম আমার পরিচয় জানা জানে কি না, কিন্তু না। ও যেহেতু নতুন আর দেখেও ইনোসেন্ট মনে হচ্ছে, তাই ছোট্ট একটা কাজ দিলাম। এখানে দাঁড়িয়ে 20 বার কান ধরে উঠবোস কর। এক্সকিউজ মি, আমি তোমার সিনিয়র। তো কি করব? তোর পূজা করব? যা বলছি তাই কর, না হলে এমন অবস্থা করব না। তুমি কোন মহারানী যে তোমার কথা শুনবো? ওই, তুই চিনিস আমাকে? হুম হুম। থাক ম্যাডাম, আমার চেনার প্রয়োজন নেই, আমি গেলাম, বাই। আমি যে হাঁটা দেব, তখনই পিছন থেকে কেউ শার্টের কলার ধরে টান দেয়। পিছনে ফিরে দেখি কলি।
তোর এত বড় সাহস যে তুই আমার মুখের উপর কথা বলছিস? এই বলে থাপ্পড় মারতে হাত উঠালো, কিন্তু মারার আগে হাতটা ধরে ফেললাম। দেখুন মিস কলি, আমি আপনার সিনিয়র, ভুলে যাবেন না, আর ভুলে গেলে আপনারই সমস্যা। আমি আবার হারা দিলাম। তোকে তোকে আমি ছাড়বো না। আমি আবার দাঁড়ালাম, পেছনে তাকে দিকে মিস কলি তো একদম রাগে লাল। রাগী অবস্থায় মেয়েটার চেহারা মায়া আরও বেড়ে যায়, কিন্তু সমস্যা ওই একটাই, রাগটা একটু বেশি। তারপরে আমি ভার্সিটির ডি এর কাছে গেলাম এবং পেপার ওয়ার্ক সেরে ক্লাসের উদ্দেশ্যে চলে গেলাম সবাই। ক্লাস শেষ করে সবাই ক্যান্টিনে বসলাম নাস্তা করার জন্য। আমার সে ভার্সিটি লাইভে এসে খুব ভালোই লাগছে। হ্যাঁ রে, সত্যি স্টুডেন্ট লাইফের মজাই আলাদা। তবেই কাজের পাশাপাশি কিন্তু আমাদের আরেকটা কাজ করতে হবে। কি কাজ? আঙ্কেল আন্টি আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটাও পূরণ করতে হবে। কি দায়িত্ব রে দোস্ত? ধুর, তোরাও আব্বু আম্মুর মতো আবার শুরু করে দিস না তো। তোকে কারো গলায় ঝুলিয়ে দেওয়ার দায়িত্ব? আচ্ছা, তুই শুধু আমাকে এইটুকু বল, তোর কি ধরনের মেয়ে পছন্দ? আমার? না, তোর আমুর ছেলের। তখনই কোনার একটি টেবিলের দিকে চোখ গেল, দেখি কলি তার ফ্রেন্ডসদের সাথে বসে নাস্তা করছে। আমার পছন্দ এমন একজন যার মুখের দিকে তাকিয়ে থাকলে আমার সময় থেমে যাবে, যার চোখের দিকে তাকিয়ে থাকলে মন চাইবে সেই চোখের মায়ায় ডুবে যেতে, যার হাসি দেখার জন্য মন সব কিছু করতে পারবে। এমন একজন যাকে পেলে আমার মনে হবে জীবন আর সার্থক। কলির দিকে তাকিয়ে, থাক ভাই, আর বলিস না, তোর কথা শুনে আমি কান্না করে দিব। দোস্ত, তুই হঠাৎ এত রোমান্টিক হলি কি করে? ওই দিকে তাকাও। কলির দিকে দেখিয়ে বললাম। আমার কথা সবাই তাকালো। তার মানে এই মেয়েটা? হুম। কি সত্যি? হ্যাঁ ভাই। চল তাইলে ভাবির সাথে কথা বলে আসি। এখন না, না মানে এখন? সময় হলে সব বলবো। তাছাড়া মিশনের কথা মনে আছে তো? হ্যাঁ, কিন্তু সঠিক সময় হলে ঠিকই বলে দেব। মেয়ের যদি কোনো বয়ফ্রেন্ড থাকে? আমার মন বলছে নেই। তাই যেন হয়। তারপর সবাই নাস্তা করে বাকি ক্লাসগুলো করে বাসায় চলে এলাম। আসলে ক্লাস করা তো হলো বাহানা, মূলত আমরা ভার্সিটি কিংবা ক্লাসে যাই সবার গতিবিধির উপর নজর রাখতে। বাসায় এসে বিশ্রাম নিয়ে বিকেলের দিকে একটু বের হলাম সবাই, এলাকাটা ঘুরে দেখতে। সাথে এখানের থানার হাবিলদার নাইম বাইকে। এখানকার পুলিশের মধ্যে শুধু উনিই জানে আমাদের আসল পরিচয়, এবং আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে উনি এনে দেয়। নাইম ভাই পুরো এলাকা আমাদের দেখালেন। সব কিছু দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের বেলায় এই ড্রাগসের ব্যবসা বেশি হয়, তাই রাতে একটু ভালো করে ঘুরে দেখলাম। বেশ কিছু চোখে পড়েছে, আবার চোখের সামনে ড্রাগসের ব্যবসা করতে দেখলাম। সবচেয়ে অবাক করার বিষয় হলো এদের মধ্যে কিছু কিছু লোকদের আমি ভার্সিটিতেও দেখেছি। এলাকা থেকে শেষে বাসায় আসলাম। বাসায় এসে ভাত খেয়ে সবাই একসাথে বসলাম। সব কিছু তো তোর চোখের সামনে হচ্ছে। কিন্তু এখানে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? হয়তো পুলিশ ওদের সাথে জড়িত, নয়তো পুলিশ তার ক্ষমতার ব্যবহার করতে পারছে না। তুই কি বলিস? আমারও তাই মনে হয়। তারপর আরও কিছুক্ষণ কথা বলে সবাই ঘুমাতে গেলাম। সকালে উঠে নাস্তা করে আবার ভার্সিটি গেলাম। আমরা ক্লাসে ঢুকবো এমন সময় দেখলাম রাতে দেখা সেই ড্রাগসের ব্যবসায়ীদের মধ্যে একজন যাচ্ছে। আমি ওদের ক্লাসে ঢুকতে বলে আমি সেই লোকটার পেছনে গেলাম। লোকটা মোড় ঘুরে চলে যাচ্ছে, তাই আমিও তড়িঘড়ি করে মুড়টা ঘুরতে যাব। তখনই কারোর সাথে ধাক্কা খাই এবং তাকিয়ে দেখি কলি নিচে পড়ে আছে। আমি কিছু না বলে সেই লোকটার পিছু নেওয়ার জন্য যেই আগাবো অমনি আমাকে ঘুরিয়ে কলি আমাকে চড় মারলো। চেয়ে দেখলাম যার পিছু নিচ্ছিলাম সে আবার নেই, চলে গেল। শালার মাথাটাই গেল খারাপ হয়। বেয়াদব লুচ্চা, মেয়েদের দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে, তাই না? তোকে আমি শালার এমনিতেই মাথা গরম, তার উপরই ভকভক, তাই আমিও মারলাম একটা চড়। কলি অবাক হয়ে ইমনের দিকে তাকিয়ে আছে। আজ পর্যন্ত তার সাথে কেউ উঁচু আওয়াজে কথা বলার সাহস পায়নি, আর এই ছেলে তাকে চড় মারল। রাগে খুবই তার চোখে পানি এসে গেল। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালাম না, সোজা চলে আসলাম ক্লাসে বসে। কি রে, কোথায় গিয়েছিলি? পাইছিলাম কালকে রাতে একটাকে, পিছু নিয়েছিলাম, কিন্তু তোর ভাবি দিল সব গন্ডগোল করে। কেন? ভাবি আবার কি করলো? তারপর সব খুলে পড়লাম। মামা, তো চড় মারাটা কিন্তু ঠিক হয়নি, এই কাজটা ভুল করলি। কি করব বল, মাথা তখন উল্টা ঘুরছিল। আচ্ছা বাদ দে,
অন্যদিকে ইমন চলে যাওয়ার পরও কলি সেখানে দাঁড়িয়ে আছে। আশেপাশের সবাই তার দিকে তাকিয়ে আছে। এতে সে তার রাগের চরম পর্যায়ে পৌঁছে যায় এবং তার বাবাকে কল দেয়। আমরা ক্লাস শেষ করে সবাই ক্যান্টিনে গেলাম। সবাই নাস্তা করে বসে বসে কথা বলছিলাম। তখনই দেখলাম গেট দিয়ে একটি পুলিশের গাড়ি ঢুকলো এবং আমাদের দিকে আসতে লাগলো। দেখলাম সেখানে নাইম ভাইও আছে। নাইম ভাই আমাকে ইশারা দিয়ে সামলে নিতে বলল। তাই আমি মেহবুবকে বললাম, এখানে এখন যাই ঘটুক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবি। আচ্ছা। আর কিছু বলতে পারলাম না। ততক্ষণে পুলিশ আমাদের সামনে চলে এলো। এসে এইখানে ইমন কে? যেহেতু সবার সামনে আমরা অপরিচিত তাই বললাম, আমি। কেন, কি হয়েছে? তোমাকে থানায় যেতে হবে। কেন? আমি জানি না, স্যার নিয়ে যেতে বলেছে, গেলেই দেখতে পারবে। আমি একটু সময় নিয়ে মেহবুবকে বললাম, যদি সেখানে আমাকে আটক করা হয় তাহলে যাতে 5 মিনিটের মধ্যে যেন ছাড়া পায়, আর ওখানে সব খবর নাইম ভাই তোদের জানাবে। মেহবুবকে বলে আমি তাদের সাথে মানে পুলিশের সাথে চলে এলাম থানায়। রাস্তায় সুযোগ বুঝে আমার খবরাখবর সব মেহবুবকে দেওয়ার জন্য বললাম নাইম ভাইকে। কিছুক্ষণ পর থানায় পৌঁছে গেলাম। আমাকে নিয়ে যাওয়া হলো এসআই এর রুমে। দেখি এসআই সাহেব তার চেয়ারে বসা এবং গেস্ট চেয়ারে একটা মেয়ে বসা, কিন্তু আমার বিপরীতে তার মুখ। স্যার নিয়ে এসেছি। তাহলে তুই সে বখাটে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে ইপটিজিং করেছস? এসআইয়ের কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। আমি আবার কখন কাকে ইমপ্রেশন করলাম, কিন্তু যখন চেয়ারে বসা মেয়েটি আমার দিকে ফিরল তখন আমি সব ঘটনা বুঝতে পারলাম। কারণ সেই মেয়েটি কলি, তার মানে কলি এসআইয়ের মেয়ে। তোকে আজ এমন শাস্তি দেব যে তুই আর কোনোদিন কোনো মেয়েকে ইপটিজিং করার আগে 100 বার ভাববি। আমি নাইম ভাইয়ের কাছ থেকে হাত ছাড়িয়ে নিলাম এবং গিয়ে কলির পাশের চেয়ারটাতে গিয়ে বসলাম। আমাকে এভাবে বসতে দেখে বাবা মেয়ে দুজনেই অবাক হলো। মিস্টার রহমান, এখানে অবাক হওয়ার কিছু নেই। আমিও কিছুদিন ধরে চাইতেছিলাম যে আপনার সাথে একটু দেখা করব, কিন্তু সময় করে উঠতে পারিনি। যাক, ভালো হলো আপনি নিজেই দেখা করার জন্য আমাকে নিয়ে এলেন। তোর এত বড় স্পর্ধা, তুই আমার থানায় এসে আমার সাথে বেয়াদবি করছিস? এই বলে এসআই আমার দিকে আসতে লাগলো। তখনই তার টেলিফোনে কল আসলো। রিল্যাক্স মিস্টার, রিল্যাক্স। আগে ফোনটা ধরুন। এসআই ফোনটা রিসিভ করলো। অপাসের কথা শোনার সাথে সাথে সে নড়ে চড়ে উঠল এবং আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো এবং আমাকে ফোনটা দিল। আমি ফোনটা নিয়ে, হ্যাঁ দোস্ত বল। আচ্ছা, সব তো ক্লিয়ার, চলে আয় তাইলে। পকেটে টাকা নেই। ধুর বেটা, তুই একটা ফাউল। টাকা কই তোর? সকালে বাসায় রেখে আসছে। আমরা নিতে আসলে তো সমস্যা হবে। তুই বরং তোর শ্বশুর মশাইয়ের কাছে ফোনটা দে। কাকে দেব? বেশি সাধু সাইজো না মামা, আমি কিন্তু নাইম ভাইয়ের কাছে সব শুনছি। আচ্ছা দিচ্ছি। এতক্ষণে তাদের দিকে তাকালাম। তাকিয়ে দেখি বাবা মেয়ে আমার দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছে। আমি ফোনটা শ্বশুর মশাই মানে এসআই সাহেবের কাছে দিলাম। ধরুন, আপনার সাথে কথা বলবে। তারপর ফোনটা হাতে নিল। ফোনের আওয়াজ থেকে মেহবুব বলল, এরপর যেন এমন ভুল না হয়। জি স্যার, আমি জানতাম না যে ইনি আপনার পরিচিত কেউ। শুধু পরিচিত নয়, আমার ভাই বন্ধু। আর এমন হবে না স্যার। ঠিক আছে, আর ইমনকে যেখান থেকে নিয়ে এসেছেন সেখানেই রেখে আসুন। জি স্যার। তারপর ফোনটা কেটে দিল। ফোন রেখে এসআই সাহেব আমার দিকে তাকিয়ে, দুঃখিত স্যার। সমস্যা নেই, আর আমি আপনার ছোট, নাম ধরে ডাকলে খুশি হব। ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমাকে নিয়ে আসা হয়েছিল কেন? একটু ভুল বোঝাবুঝি হয়েছিল আর কি। না, কলি কি আপনার মেয়ে? হ্যাঁ। তা কলি কি বলেছিল আমার নামে যে আমাকে উঠিয়ে নিয়ে এলেন? তেমন কিছু নয়, তুমি নাকি ওকে ডিস্টার্ব করো এবং রাস্তায় ইপটিজিংও করো। কথাটা শুনে আমি কলির দিকে তাকিয়ে দেখি বেচারি বই পাইছে। এবার আমি একটু হাসি দিলাম এবং এসআই সাহেবকে বললাম, আমি এগুলোর কিছুই করিনি। আপনার মেয়ে যা বলেছে তা আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যা বলেছে। বাকিটা না হয় আপনি পরে তার কাছ থেকে শুনে নিয়েন। আমি যাচ্ছি, আমার দেরি হয়ে গেল। তারপর নাইম ভাই আমাকে আবার ক্যাম্পাসে নামিয়ে দিয়ে গেলেন। আমাকে দেখে শালারা দৌড়ে আসলো। কি রে, শ্বশুর বাড়ি এলি একলা একলা? তা বন্ধু, কেমন লাগলো? আদর যত্ন করছে নাকি? দূর বেটা, ভাবতেই অবাক লাগে শেষ পর্যন্ত পুলিশের মেয়ের প্রেমই পড়লাম। কেন, তুই গুন্ডা নাকি? তুইও তো এই একই দলের মানুষ। আরে ভাই, আমি ওইরকম কিছু বলিনি। আচ্ছা বাদ দে, বাসায় চল। চল। তারপর সবাই বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে সবাই বিশ্রাম নিলাম। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই সবাই নেমে পড়লাম কাজে। কালকের মতো আজকেও এলাকা ঘুরে ঘুরে দেখতেছি
এক পর্যায়ে সবাই একটা চায়ের দোকানে বসলাম, সবাই চা খাইতেছে। এমন সময় একটা লোক দোকানে এসে দোকানদারকে জিজ্ঞেস করলো, কেউ কি কোনো চিঠি পাঠিয়েছিল? না। আচ্ছা, তাহলে এই টাকাগুলো রাখ, তোর বকশিস। আর চিঠি এলে আমাকে জানিয়ে দিস। আমার কেমন জানি লোকটার কথা সন্দেহ হলো, তাই আমি পিছন ফিরে লোকটার দিকে তাকালাম। লোকটা আর কেউ নয়, কালকে যার পিছু নিয়েছিলাম সেই লোকটাই। লোকটা দোকানদারের সাথে কথা বলেই হাঁটা শুরু করলো। মেহবুব, কালকে সেই লোকটা পিছু নিয়েছিলাম যে, কই? ওই তো যাচ্ছে। বিলটা দিয়ে আমরাও লোকটার পিছু নেওয়া শুরু করলাম। লোকটা হাঁটতেছে আর আমরা কিছুটা দূরত্ব বজায় রেখে তার পিছু নিচ্ছি। কিছু পথ হাঁটার পর লোকটা দাঁড়িয়ে গেল এবং আশেপাশে ভালো মতো দেখে নিল। আমরা তাড়াতাড়ি লুকিয়ে পড়লাম। হয়তো তার সন্দেহ হয়েছে। আশেপাশে কিছু দেখতে না পেয়ে সে আবার হাঁটা শুরু করলো। আমরাও তার পিছু পিছু নেওয়া শুরু করলাম। কিছু পথ অতিক্রম করার পর সে মোবাইল বের করলো এবং কার সাথে যেন কথা বলল। কথা বলার পর হাঁটার গতি বাড়িয়ে দিল। এক পর্যায়ে দৌড়ানো শুরু করলো। আমরাও তাকে দাওয়া শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে লোকটা একটা চালের গোডাউনের ভিতরে ঢুকলো। আমরা আমাদের অফিসিয়াল রিভলভার বের করে টিম মোডে গোডাউনের ভিতরে ঢুকলাম। প্রথমে আমি আর মেহবুব, তারপর সাকিব, সাইমন। গোডাউনে ঢোকার সাথে সাথেই আমাদের উপর কারা যেন গুলি চালাতে শুরু করলো। আমরাও গুলি চালানো শুরু করলাম। বেশ কয়েকজনকেই আমরা শেষ করলাম। এখন আর কেউ আমাদের উপর গুলি করছে না, মানে সবাইকে শেষ করে ফেলছি, কিন্তু যার পিছু নিয়েছিলাম তাকে পেলাম না। সবাই যখন খুঁজে সেই লোকটাকে দেখছিলাম, তখনই পাশের ছোট একটা রুম থেকে কিছু পড়ার আওয়াজ পেলাম। রুমে ঢুকে থেকে সেই লোকটা ও সাথে অনেকগুলি ড্রাগস লোকটা ধরলাম এবং ড্রাগসগুলি ওখানে রেখে পুলিশকে কল দিয়ে আসতে বলে। লোকটাকে নিয়ে আমরা সেখান থেকে চলে গেলাম এবং একটা পুরনো বাড়িতে হাত পা মুখ বেঁধে আটকে রাখলাম, যাতে ওর কাছ থেকে আমরা আরও ইনফরমেশন বের করতে পারি। তারপর আমরা বাসায় চলে এলাম। এসে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করে সবাই ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। ভার্সিটির কাছে এসে দেখি কলি গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার দিকে আসতে শুরু করলো। দেখ দোস্ত, ভাবি তো এই দিকে আসতেছে। কলি আমার সামনে এলো। ভালো আছেন? আমি তো ভালো আছি, কিন্তু আপনি ভালো আছেন তো নাকি? মানে? না, আজকে তো ভালো ব্যবহার করছে। কাহিনী কি? আসলে ওই দিন আপনি চলে আসার পর বাবা আমাকে অনেক বুঝালো। তার মানে আপনার বাবা বোঝালো, তাই এত ভালো ব্যবহার করছেন? না হলে আবার আগের মতো খারাপ ব্যবহার করতেন। না না, আসলে আমিও আমার ভুল বুঝতে পেরেছি। ভালো। এরপর থেকে এমনটা আর কারোর সাথে দয়া করে করবেন না। মেয়েদের শান্ত থাকলে ভালো লাগে, উশৃঙ্খল নয়। জি, তাহলে কি আমরা বন্ধু হতে পারি? জি অবশ্যই। কলি আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমরা হ্যান্ডশেক করলাম। আচ্ছা আমরা যাই, আমাদের ক্লাস আছে। হ্যাঁ। ওখান থেকে চলে আসার পর, ওরে শালার, ভাবির উপর কি জ্ঞানী না ছাড়লি? হয় তোর জ্ঞানে জ্ঞানী হয়ে ভাবি তোর সাথে বন্ধুত্ব করেও ফেললো। দেখতে হবে না আমি কি জিনিস? হ হ, তুই তো পুরা জিনিস মাল, শুধু ভিতরে দেখাও আর দেখাও, আর পুরোটাই ফাঁকা। ওই ওই, আমি কিন্তু তোদের সিনিয়র, একটু সম্মান ভিক্ষা দে আমারে ভাই। সিনিয়র তোর পকেটে রাখার আমি, নইলে মুখে কচু পাতা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা চল। তারপর সবাই ক্লাসের দিকে গেলাম, কিন্তু ক্লাসে গিয়ে দেখি ঘ্যানজাম চলতেছে। কাহিনিটা বোঝার জন্য আরেকটু ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি দুই দল ছেলের মাঝে কথা কাটাকাটি। আমরা দাঁড়িয়ে শুনতে লাগলাম। তুই টাকা নিচ্ছিস কিন্তু আমার মাল দিতে পারবি না, এত বড় সাহস তোর? তোমাকে বলছি এখন দিতে পারবো না, কিন্তু পরে দিব। কালকে থেকে ভাইয়ের কোনো খোঁজ খবর পাইতেছি না। তোর ভাইয়ের খোঁজ দিয়ে আমি কি করব? আমার মাল চাই ব্যাস। ভাই দেখ, আমাকে শরীফ ভাই মাল সাপ্লাই দেয়। এখন কালকে রাত থেকে তার কোনো খোঁজ পাই না, তার মোবাইলে বন্ধ। আমি জানি না, আমি সকালে নেশা পাই নাই, আমার মাথা ঠিক নাই। সন্ধ্যার মধ্যে যদি মাল না পাই তাহলে তোর আমি দেখা নিমু। তারপর সবাই যে যার জায়গায় চলে গেল। তার মানে এখানে এতক্ষণ ড্রাগসের আদান প্রদান নিয়ে সমস্যা হচ্ছিল, কিন্তু শফিকটাকে সেটা আগে খুঁজে বের করতে হবে। এই শফিকই ভার্সিটিতে ড্রাগসের সাপ্লাই দেয়। আমরা চুপচাপ ক্লাসে বসে গেলাম। খানিক পরে ক্লাস আরম্ভ হলো। কয়েকটা ক্লাস করে সবাই ক্যান্টিনে চলে আসলাম নাস্তা করার জন্য। সবাই বসে নাস্তা করছিলাম আর কথা বলছিলাম। তখনই দেখি কলি ও তার বান্ধবীরা ক্যান্টিনে ঢুকলো। কলি নাস্তা নিয়ে টেবিলে বসার সময় ইমনকে দেখে। দোস্ত তোরা বস, আমি একটু আসছি। কি রে, কই যাস? আসতেছি। কলি নাস্তা নিয়ে ইমনের টেবিলে আসলো। হাই। আরে ভাই, শালার মুখটা আমি চেপে ধরলাম।
নইলে আজকে মান সম্মান সব খাইতো। হাই। আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ অবশ্যই, সাইমন আমার পাশ থেকে উঠে গিয়ে অন্য জায়গায় বসে। কিন্তু এখানে বসতে হবে। কলি একটু হাসি দিয়ে আমার পাশে বসলো। তোমার ফ্রেন্ডসরা তো ওইদিকে বসা, তাহলে এখানে কেন? কেন, তুমিও তো বন্ধু। বাহ, আপনি থেকে ডিরেক্ট এখন তুমি। বন্ধু যেহেতু হয়েছো তাহলে তুমি ডাকতে সমস্যা কোথায়? না, কোনো সমস্যা নেই। তারপর সবার সাথে কলির পরিচয় করে দিলাম। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর, আচ্ছা আমরা যাই তাহলে, আমাদের একটা কাজ আছে। ওই চল। শোনো, হুম। বিকেলে ফ্রি আছো? কেন? এমনি আছো? হ্যাঁ, তুমি যে সময়ই বলবে মেঘ সে সময়ই ফ্রি। তোমার নাম্বারটা একটু দাও তো। নাম্বার? কেন, দিলে সমস্যা কি? নাও, 018792657। আচ্ছা, কল দিব। ওকে। তারপর সবাই ক্যান্টিন থেকে চলে এলাম বাসায় যাওয়ার রাস্তায়। মায়ায় আমাগো ভাইয়া ডাকে, আমাগো আপনি আপনি বলে, আর ইমনকে তুমি। আমার নাম্বারও নিয়েছে, বিকেলে দেখা করবে নাকি? এটা কি বলে ভালোবাসা? দেখতে হবে না, তোদের ভাবি বলে কথা। সবাই বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে খেয়ে একটু বিশ্রাম নিয়ে গেলাম সেই জঙ্গলের পরিত্যক্ত বাড়িটায়, যেখানে লোকটাকে আটকে রেখেছিলাম। পৌঁছে থেকে লোকটা এখনো বেহুশ হয়ে আছে। মেহবুব লোকটার মুখে পানির ঝাপটা দিল। ধীরে ধীরে তার জ্ঞান ফিরল। আমি একটা চেয়ার নিয়ে তার সামনে বসলাম। লোকটার চোখ মেলে আমাদের দেখে ভয় পেল। একটু পেছনে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু হাত পা বাঁধা, তাই আর পারল না। বাবা ভাই, আপনারা কে? মানুষ। আমি কি করেছি ভাই? আমি তো আপনাদের চিনিও না। তাহলে আমার সাথীদের মেরে ফেলছেন কেন এবং আমাকে ধরে এনেছেন কেন? তুই কী করিসটি? মানে কি বোঝাতে চেয়েছিস? তুই নিষ্পাপ? কোনো অন্যায় করিসনি? না মানে আপনাদের সাথে তো কিছুই করিনি। আমাদের সাথে কিছু না করলেও অন্যান্য নিরীহ মানুষদের তো আর ছাড়িসনি, আর সেই মানুষদের পক্ষ থেকে তোর খেদমত করার জন্য আমরা এসেছি। আচ্ছা মেহবুব, ওর হাতের বাঁধনটা খুলে দিত। মেহবুব খুলে দিল। এখন বল তোর নাম কি, আর তোদের এই ব্যবসার গডফাদারটা খেয়ে? আমার নাম শফিক। তার মানে সকালে ছেলেগুলো যে সাপ্লায়ারের কথা বলছিল, এই সেই শফিক? এবার বল তোদের বাপ কে? জানি না। সাথে সাথে মেহবুব দিল একটা লাথি। সাকিব আর সাইমন পাশে পড়ে থাকা গাছের টুকরো দিয়ে এলো পাথারি মারা শুরু করে দিল। ভাই ভাই ভাই, সত্যি বলছি আমি জানি না ভাই। ভাই তোরা একটু থাম। আচ্ছা মানলাম তুই কিছু জানিস না, তাহলে তোদের এই ব্যবসা চলতো কিভাবে? ভাই পানি খাবো। সাকিব লোকটাকে পানি দিল। পানি খাওয়ার পর এবার বল। ভাই আমাদের বসকে আমরা কেউ দেখিনি। সালাম মিথ্যা বলতেছে। বলে সাকিব দিল এক লাথি। ভাই ভাই সত্যি বলছি। তাহলে তোরা কিংবা সে তোদের সাথে যোগাযোগ করতো কিভাবে? চিঠির মাধ্যমে রহিম ভাইয়ের কাছে চিঠি আসতো। সে চিঠিতে সব কিছু মানে কি কি করতে হবে তার লেখা থাকতো। আর ড্রাগস কোথায় পেতি তোরা? কুরিয়ারের মাধ্যমে আসতো। কুরিয়ার বই কি প্রতিবারই একজনই আসতো? না, দুজনের চেহারা বিবরণ দে। আর মেহবুব, তুই স্কেচটা তৈরি করে ফেল। মেহবুব ছবি আঁকতে শুরু করলো। মেহবুব আবার একজন চিত্রশিল্পী। কিছুক্ষণ পর স্কেচ তৈরি হয়ে গেল। আমি কুরিয়ার সার্ভিসের নাম জেনে শফিককে ঘুমের ইঞ্জেকশন দিয়ে হাত পা বেঁধে ফেললাম। শফিককে ওখানেই রেখে আমরা সেই কুরিয়ার সার্ভিসের অফিসে গেলাম। গিয়ে সোজা ম্যানেজারের কাছে গিয়ে সব স্টাফদের আমার সামনে আনতে বললাম। ছবি আসলো, কিন্তু ছবির সাথে কারো চেহারাই মিলছে না। তারপর মেহবুব ম্যানেজারকে ছবি দুটি দেখালো। এই ছবিগুলো দেখেন তো, এরা কি আপনার এখানে জব করে? না স্যার। কি বলেন? এরা তো আপনার কোম্পানির হয়ে ডেলিভারি দেয়। তা কিভাবে হয় স্যার? এদের তো কখনো দেখি নাই। এরা তো এখানে জবও করে না। আচ্ছা, নেক্সট টাইম যদি এদের কাউকে কোনো স্থানে দেখে থাকেন তাহলে আমাদের ইনফর্ম করবেন। এই নিন আমার কার্ড। জি স্যার। আমরা বাইরে চলে আসলাম। এ শফিক, সালাম মিথ্যা বলতেছে। সালারে কয়েকটা দিলেই সব সত্যি বলে দিবে। এখন না, ঘুমের ইঞ্জেকশন দেওয়ার ফলে এখন আর ওকে কিছু জিজ্ঞেস করা যাবে না। যা করা কালকে করা যাবে। তারপর সবাই বাসায় চলে এলাম। বাসায় এসে মোবাইলটা বের করে দেখি 54টা মিসড কল, তাও আবার একটা অপরিচিত নাম্বার দেখে। তাই বের করলাম। কল দেওয়ার সাথে সাথে পিক করা হলো। অবস্থাকে কোনো কথা বলছে না। হ্যালো, কে বলছেন? কোনো কথা নেই। আজব তো, আপনি কথা বলছেন না কেন? অবস্থাকে, আমি ফোন রাখছি। এতগুলো ফোন দিলাম, ধরনি কেন? হুম হুম।
আমি একটু ব্যস্ত ছিলাম আর আমার ফোন সাইলেন্ট ছিল। আপনি কে? আমি কলি। ও তুমি কেন কল দিয়েছো? আজকে বিকেলে আমাদের কোথাও যাওয়ার কথা ছিল না? ও সরি, আমি আসলে এত ব্যস্ত ছিলাম যে। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, কালকে ভার্সিটিতে যাবে? হ্যাঁ। কি করো এখন? এইমাত্র বাসায় এলাম, এখন ফ্রেশ হতে যাব, পরে কথা হবে, বাই। আচ্ছা। ফোনটা রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে সবাই খাবার খেয়ে কিছুক্ষণ আলোচনা করে যে যার রুমে ঘুমাতে গেলাম। সকালে প্রতিদিনের মতো উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবাই বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। আজকে সবাই একটু তাড়াতাড়ি এলাম। সবাই ক্যাম্পাসটা পর্যবেক্ষণ করতে লাগলাম। সবাই হাঁটছি, তখনই পিছন থেকে কেউ আমাকে ডাক দিল। পেছনে ফিরে দেখি কলি। হ্যালো, ভাইয়ারা ভালো আছেন? হ্যাঁ বোন, ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। চলো। ইমনের হাত ধরে টানলো কলি। কোথায়? আমার সাথে। কেন? কালকে বিকেলে আমার সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওনি, এখন যাবে। কালকে একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ বোন, কালকে আমরা একটু জরুরি কাজে গিয়েছিলাম। তাহলে এখন চলো। এখন না, পরে। দেখেছেন ভাইয়া এখনো যেতে চাইছে না। যা শালা, দেখ বোন কত করে বলছে। কিন্তু আরে তুই যা তো, এদিকে আমরা আছি তো। কি আর করার, বন্ধুদের বিদায় দিয়ে আমি জিপে উঠলাম, কিন্তু কলি দাঁড়িয়ে আছে। কি হলো, গাড়িতে ওঠো। না, আমরা রিক্সা যাব। গাড়িতে কেন নয়? আমার রিক্সা যেতে ইচ্ছে করছে। আচ্ছা চলো। তারপর কলি একটা রিক্সা ডাক দিল। কলি উঠে বসলো, কিন্তু আমার কেমন জানি লাগছে, কারণ এর আগে আমি কখনো রিক্সায় কোনো মেয়ের সাথে উঠিনি। আমি দাঁড়িয়ে আছি। কি হলো, ওঠো। হ্যাঁ হ্যাঁ উঠছি। আমিও রিক্সায় উঠে বসলাম, কিন্তু কলির শরীর আমার সাথে লেগে আছে। আমার একটু কেমন যেন লাগছে, তাই আমি একটু সাইডে চেপে বসলাম। কি হলো, এভাবে ওদিকে চেপে বসে আছো কেন? পড়ে যাবে তো। না ঠিক আছে। কচু ঠিক আছে বলি কলি আমার হাত ধরে তার দিকে টেনে নিয়ে বসালো। রিক্সা চলতেছে, দুজন দুজনের গায়ের সাথে দেখা খাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। একরকম অদ্ভুত ফিলিংস কাজ করছে দুজনের মধ্যে। এর আগে এরকম কোনোদিন অনুভব করিনি। কিছুক্ষণ পর আমরা একটা পার্কের সামনে পৌঁছালাম। কলি রিক্সা থেকে নামলো, আমিও নেমে বারোটা মিটালাম। চলো। আমরা এখানে কেন আসলাম? প্রেম করতে। মানে? এমনিতে ঘুরে আসলাম। আচ্ছা চলো, ওই দিকটায় যাই, ওই দিক ফাঁকা আছে। চলো। খালি জায়গায় গেলাম, সেখানে একটা বেঞ্চিতে বসলাম। হঠাৎ পাশের জুপের দিকে চোখ গেল। তাকিয়ে দিকে দুজন প্রেমিক প্রেমিকা রোমান্স করছে। এটা দেখার পর কলি আমার দিকে তাকালো। আমরা দুজনই প্রচণ্ড লজ্জা পেলাম এবং সেখান থেকে উঠে গিয়ে লেকের পাড়ে হাঁটা শুরু করলাম। জানো ইমন, আমার মা সেই ছোটোবেলাতেই মারা যায়। তখন আমি মাত্র ক্লাস 2তে পড়ি। তারপর বাবাই আমাকে বড় করে। আমার কথা চিন্তা করে বাবার দ্বিতীয় বিয়ে করেনি, কিন্তু তার চাকরির কারণে আমাকেও তেমন একটা সময় দিতে পারেনি। বলা যায় আমি একা একাই বড় হয়েছি। মা না থাকায় বাবা আমার সকল ইচ্ছা পূরণ করে, তাই হয়তো আমি একটু জেদি স্বভাবের হয়েছি। সেই দিন থানায় তোমার কথাগুলো সারা রাত ভাবনা চিন্তা করি এবং নিজের ভুল বুঝতে পারি। কথাগুলো ভাবতে ভাবতে তোমাকে নিয়েও ভেবে ভেবে রাত পার করে দেই। এখন সব সময় শুধু ভাবনাই আমার মাথাটাকে গ্রাস করে রাখে। কলি অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলছে। তার চোখে হালকা পানির আভা দেখা যাচ্ছে। এবার সে তার ব্যাগ থেকে একটা গোলাপ বের করে ইমনের সামনে ধরল। কলি আবার বলতে শুরু করলো, এটাকে তুমি কি বলবে জানি না, কিন্তু আমার মন বলছে এটা ভালোবাসা। হ্যাঁ ইমন, আমি তোমাকে ভালোবাসি। কলি আমার দিকে ফুল বাড়িয়ে দিয়ে তাকিয়ে আছে, আর আমি তাকিয়ে আছি তার হালকা বেজা চোখের দিকে, যে চোখই তার অনুভূতিগুলো জানান দিচ্ছে। আমার কোনো সারা শব্দ না পেয়ে কলি আবার বলল, আমি তোমাকে ভালোবাসি ইমন, ভালোবাসি। কিন্তু তুমি কি আমার সম্বন্ধে কিছু জানো? আমি কে, কিংবা কে আমার পরিচয় না জেনে কিভাবে আমাকে ভালোবাসতে পারলে? আমি যদি তোমার যোগ্য না হই তখন কি করবে? ভালোবাসা কোনোদিন যোগ্যতা দিয়ে হয় না, আর কোনো পরিচয় যাই থাকুক না কেন, আমি তোমাকে ভালোবাসি। কলি এখনও আমার দিকে ফুল বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ফুলটা না নিয়ে সোজা তাকে জড়িয়ে ধরলাম। ভালোবাসি আমিও। তারপর আরও কিছুক্ষণ ঘুরে কলিকে তার পাশে নামিয়ে দিলাম এবং বন্ধুদের কল দিলাম। কিরি তোরা কই? ক্যাম্পাসে দোস্ত। আচ্ছা আমিও আসতেছি। তারপর ক্যাম্পাসের দিকে গেলাম। কিরে কি খবর? খবর তো তোর কাছে আছে। কিরে কিছু হলো? কেমন হলো ঘোরাফেরা? দোস্ত সে একটা খুশির খবর আছে। কি? কলি কিন্তু এখন থেকে তোদের ভাবি। কলিকে তো এমনিতেই আমরা ভাবি মানি।
কিন্তু আজকে থেকে বেশি মানবে। মাম্মা, কাহিনী কি? আজকে তো উঠতেছো কেন? আজকে কলি মেয়ে হয়ে আমাকে আগে প্রপোজ করেছে। কথাটা বলার সাথে সাথে শালারা সবাই একসাথে ওহো বলে চিল্লানো শুরু করলো। সত্যি? ভাই। চল তাইলে। কোথায়? রেস্টুরেন্টে। কেন? বুঝো না, প্রেমিক মানুষ। এখন আমাদের ট্রিট দিবি তুই? আচ্ছা চল। ভাবিকেও কল করে আসতে বল। একটু আগেই তো ওকে বাসায় নামিয়ে দিয়ে আসলাম, এখন আবার? তো কি হয়েছে? আমরা সেলিব্রেশন করব ভাবিকে বাদ দিয়ে, তা কি করে হয়? আচ্ছা ঠিক আছে। তারপর কলিকে ফোন দিয়ে বাসার সামনে দাঁড়াতে বললাম। এখন? হ্যাঁ, একটু কাজ আছে। আচ্ছা তাড়াতাড়ি এসো, খুব ক্ষুধা লাগছে। তুমি দাঁড়াও, আমি 10 মিনিটের মধ্যে আসছি। আজকে সবাই একসাথে লাঞ্চ করব। আচ্ছা জলদি আসো। কলির সাথে কথা বলে সবাই জিপে উঠলাম। আমি ড্রাইভারের সিটে, মেহবুব এসে আমার পাশে বসলো। ও জয়, তুই এখানে বসতেছিস কেন? তো আর কোথায় বসবো? পেছনে যা। পেছনে কেন? আগে তো এখানেই বসতাম। আগে তোর ভাবি ছিল না, এখন তোর ভাবি আছে, এখানে কলি বসবে। বুঝেছি ভাই, বুঝেছি। শালা দুনিয়ায় স্বার্থপর, বউ পাইয়া বন্ধুকে বলে গেলি। কি করবো ভাই, তোর ভাবি বলে কথা। মেহবুব পেছনে গিয়ে বসলো। তারপর কলির বাসার সামনে গেলাম এবং ওকে পিক করে সোজা রেস্টুরেন্টে চলে এলাম। তা সবাই একসাথে? আর বললেন না ভাবি, আপনাদের নতুন প্রেম একটু সেলিব্রেশন তো দরকার, তাই না? মেহবুব ভাবি ডাকায় কলি একটু লজ্জা পেল। জানেন ভাবি, ইমন কিন্তু আপনাকে সেই প্রথম দেখার পরই আপনার প্রেমে ডুব খাচ্ছিল, কিন্তু বেচারা মেয়েদের থেকে একটু অ্যালার্জি আছে তো তাই বলতে পারিনি। সাইমনের কথা শুনে কলি আমার দিকে তাকালো। ও তলে তলে এত দূর, কিন্তু আমি জানতেই পারলাম না। সরি। তারপর সবাই একসাথে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর কলির বাসার সামনে তাকে নামিয়ে দিলাম যাওয়ার সময়। সাবধানে যেও, আর পাশে পৌঁছে ফোন দিও। তারপর সবাই ওখান থেকে চলে গেলাম সেই পুরনো বাঙ্গা বাড়িটায়, যেখানে শফিককে বন্দি করে রেখেছিলাম। গিয়ে দেখি এখনও ঘুমাচ্ছে। সাকিব গিয়ে পানি মেরে ঘুম থেকে তুললো এবং হাত পায়ের বাঁধন খুলে দিল, কিছু খাবারও দিল খেতে। শফিককে সেই কালকে থেকে আটকে রেখেছে, এখন পর্যন্ত কিছুই খেতে দেওয়া হয়নি, তাই সে খাবার পেয়ে তাড়াতাড়ি খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করার কিছুক্ষণ পর একটা লাঠি নিয়ে ওর সামনে গেলাম। কিরে, এখন কেমন লাগছে? চল তোর আরেকটু খাতিরদারি করি। বলেই দিলাম উরুর উপর একটা বাড়ি। ভাই ভাই ভাই, মারছেন কেন ভাই? মারছে কোথায়? কালকে যে আমাদের ভুল তথ্য দিয়েছিলে তাই ও তোর খাতিরদারি করেছে। ভাই আমি সত্যিই বলছিলাম সব। তাহলে সেই কুরিয়ার সার্ভিসের ম্যানেজার বলল যে তোর বলা লোকগুলো নাকি সেখানে চাকরি করে না। ভাই আমি সত্যি বলছি, ওই দুজনেই আমাকে মাল দিয়ে যেত। আচ্ছা, তোর চিঠি কখন আসার কথা ছিল? সন্ধ্যায় ভাই। এবার যদি তোর দেওয়া তথ্য ভুল হয় তাহলে তোকে আমি জাহান্নাম দেখে ছাড়বো। সত্যি ভাই, এই যে কসম। এরপর মেহবুব শফিককে আবার ঘুমের ইঞ্জেকশন দিয়ে হাত পা বেঁধে রাখলো এবং আমরা সবাই সেই চায়ের দোকানে চলে এলাম, যেখানে চিঠি আসার কথা ছিল। প্রায় 1 ঘন্টা হতে চললো আমরা এখানে বসে আছি, কিন্তু চিঠি আসার কোনো নাম গন্ধে নেই। আমরা চা খাচ্ছিলাম, হঠাৎ একটা লোককে দেখলাম। আরে, এরা তো আমাদের ভার্সিটির ইংরেজি ফ্যাকাল্টির পিয়ন। সে আমাদের চিনতে পারেনি, কিন্তু আমি ঠিকই চিনেছি। তার মানে এই চিঠি আমাদের পিয়ন দেয় এবং সেও এই অপরাধের সাথে জড়িত। আমরা দূরেই দাঁড়িয়ে রইলাম। পিয়ন গিয়ে যে দোকানদারকে চিঠিটা দিতে যাবে তখনই মেহবুব পিছন থেকে তার কাঁধে হাত দিল। পিয়ন চিনতে না পারায়, কে ভাই? তোর জম ভাই। আপনি কে? শফিকের বাপ। এইসবের পিছনে কে? ওই যে তোর সাথে ধান্দা করে সেই শফিক। আবার পিয়ন বুঝতে পারলো। বুঝতে পেরে মেহবুবকে ধাক্কা মেরে দৌড় দিল। আমরাও পিছনে পিছনে দাওয়া করতে শুরু করলাম। এক পর্যায়ে সামনে হাইওয়ে চলে আসে। পিয়ন আমাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে রাস্তা পার হতে যাচ্ছিল, তখনই একটা ট্রাক আসলো এবং পিয়নের উপর দিয়ে চলে গেল। আমরা দৌড়ে তার কাছে গেলাম। সাইমন অ্যাম্বুলেন্সে কল দিল। এদিকে পিয়নের কাছে এসে দেখি অবস্থা খারাপ। জীবনে তো অনেকে পাপ করেছিস, এখন মৃত্যুসজ্জায় এসে অন্তত সত্য কথা বলে কিছু পাপ কমিয়ে যা। কোন শফিক? আমাদের ভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টের। আর কিছু বলতে পারলাম না, তার আগেই তার দেহটা নিস্তর হয়ে গেল। হাত দিয়ে দেখি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। ওহ শিট, শেষ পর্যন্ত জানতে পারলাম না। দেখ তো চিঠিটায় কি আছে। চিঠিটা বের করে দেখি সেখানে লেখা, ডেলিভারি পরে হবে, আগে এসআইয়ের মেয়েকে শেষ করে দে আজকের মধ্যে,
আমি 2জন লোক পাঠিয়েছি, ওরা না পারলে তুই করিস কাজটা। ও শিট, তার মানে ভাবির ওপর এখন খুব বিপদ। হ্যাঁ, আর এই সব কিছু করাচ্ছে আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের কেউ। পিয়নের লাশটাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়ে কলির বাবাকে ফোন দিলাম। মিস্টার রহমান বলছেন? হ্যাঁ, আপনি কে বলছেন? আমাকে আর চিনবেন না, যা বলছি তা মনোযোগ দিয়ে শুনুন। আপনার মেয়ের এখন খুব বিপদ, তাকে মারার জন্য লোক লাগানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নিন এবং তার সাথে পুলিশ গার্ড দিন। আপনি কে বলছেন? আমাকে চিনবেন না, যা বলছি তাই করুন। আর কলিকে একা কোথাও বের হতে দিবেন না। হ্যাঁ হ্যাঁ। ফোনটা রাখলাম। একটু পর আবার ফোন আসলো। দেখি এটা কলির নাম্বার। কী খবর? তোমার খবর তোমার কাছেই রাখো। আগে বলো, এতক্ষণ কার সাথে কথা বলছিলে? কেন, রাগ হচ্ছে বুঝি? ঠিক তা না, তবুও। একটা বন্ধুর সাথে কথা বলছিলাম, মিথ্যা বললাম। ও, তা তোমার পাশে এত শব্দ কেন? কোথায় তুমি? বাইরে। রাত 8:30 বাজে, আর তুমি এখনো বাহিরে? বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। অনেক আড্ডা হয়েছে, এবার বাসায় যাও। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমাকে কল দাও। যত আজ্ঞা মহারানী। এখন তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তারপর সবাই বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কলিকে কল দিয়ে ডিনার করতে বললাম এবং আমরাও ডিনার করলাম। ডিনারের পর কলি আবার কল দিল। ডিনার হয়েছে? এই তো মাত্র করলাম। তোমার হয়েছে? হ্যাঁ সাহেব, হয়েছে। তা কি করো? এই তো ছাদে দাঁড়িয়ে আছি। তুমি? শুয়ে আছি। পাখি, হুম। সবসময় সাবধানে থাকবে। তোমার কিন্তু অনেক বিপদ, আর কোনো সমস্যা হলে কিংবা কাউকে সন্দেহ হলে আগে আমাকে জানাবে, কেমন? আমার আবার কিসের বিপদ? ও তুমি বুঝবে না, আর ঘর থেকে বের হবে না। কোনো স্থানে যাওয়ার প্রয়োজন হলে আমাকে বলবে, আমি নিয়ে যাব। ইমন! কি কি হয়েছে? তোমার কথা শোনার পর একা একা ঘুমাতে ভয় করছে, তুমি তাড়াতাড়ি আসো। চুপ, আমি তো বই পেয়ে গেছিলাম। প্লিজ একটু সিরিয়াস হও। তোমার কিছু হলে আবার কি হবে? ওরে আমার সাহেব রে, কত ভালোবাসে আমাকে। প্লিজ, সবসময় দুষ্টুমি ভালো লাগে না। আচ্ছা, আমি সিনিয়র হলাম, এবার খুশি তো? হ্যাঁ, আর কালকে সকালে ভার্সিটি যাওয়ার সময় আমাকে ফোন দিও, আমি তোমাকে পিক করে নিব। আচ্ছা। তারপর আর একটু কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে সবাই নাস্তা করে তৈরি হয়ে নিলাম এবং কলিকে ফোন দিলাম। তৈরি হয়েছে বাকি? হ্যাঁ, আর একটু বাকি। আচ্ছা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি আসতেছি। কলির সাথে কথা বলে আমরা বেরিয়ে পড়লাম ওদের বাসার উদ্দেশ্যে। সেখান থেকে কলিকে পিক করে সবাই ভার্সিটিতে যাব। কিছুক্ষণের মধ্যেই ওদের বাসার সামনে পৌঁছে গেলাম। কালকে ফোন দিয়ে বলার পর ভালোই সিকিউরিটির ব্যবস্থা করেছে দেখি শ্বশুর মশাই। বাসার সামনে বসে কলিকে ফোন দিলাম। একটু পর ওর রাগ করতে করতে বাইরে এলো, সাথে ওর বাবা ও আরও 2জন পুলিশ। মা, তুই আমার কথা শোন। আচ্ছা। না বাবা, এখন ভার্সিটি তো কি গার্ড নিয়ে যেতে হবে? আমি পারবো না। দেখ মা, তোর এখন খুব বিপদ। থাক থাক বিপদ, তবু গার্ড নিয়ে ভার্সিটিতে যেতে পারবো না আমি। ওদের কথা শুনে আমি তাদের কাছে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি ইমন না? জি আঙ্কেল। আর কালকে আমি আপনাকে ফোন দিয়ে বলছিলাম। কালকে যে বললে। আপনাকে পরে সব খুলে বলবো। আর কলি আমার সাথে থাকলে কোনো গার্ড লাগবে না। আঙ্কেল কিছু ভাবলো, তারপর কলিকে আমার সাথে যেতে দিল। কলিকে নিয়ে গাড়িতে উঠলাম। কেমন আছেন ভাবি? ভালো ভাইয়া, আপনারা? ভালো। তুমি বাবাকে কালকে ফোন দিয়ে কি বলেছিলে? পরে বলবো তোমাকে। আচ্ছা। তারপর সবাই ভার্সিটিতে এলাম। আজকে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, ওই ক্লাসটা করেই আমরা ঘুরতে যাব। আচ্ছা মেহবুব, তোরা এদিকটা দেখ, আমি আসতেছি। ঠিক আছে, চলো। কোথায়? কেন, তোমার ক্লাস আছে না? হ্যাঁ, তুমি যাচ্ছ কোথায়? তোমার সাথে ক্লাসে যাব। কেন? তোমার সেফটির জন্য আমাকে নিয়ে গেলে কোনো প্রবলেম হবে না। দূর না, আরও মজা হবে। চলো তাহলে। এরপর আমি কলির সাথে তাদের ক্লাসে গেলাম এবং একসাথে বসলাম। ক্লাস শেষ করে আমি আর কলি বের হয়ে মেহবুবদের ফোন দিলাম, ওরাও আসলো। সবাই একসাথে ক্যাম্পাসের একটি গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিলাম। গেটের দিকে তাকিয়ে দেখি একটা বাইকে 2জন মাস্ক পরা লোক ক্যাম্পাসে ঢুকতেছে, কিন্তু এই গরমে কেউ মাস্ক পরবে কেন? আমার কাছে সন্দেহ হলো। একটু পর বাইক থেকে একজন নামলো এবং আমাদের দিকে আসছিল। লোকটা তার পিছনের দিকে হাত দিয়ে পিস্তল বের করলো এবং কলির দিকে তাক করলো। কলি আমার দিকে ফিরে বসা, আর লোকটা কলির পিছনে দূরে দাঁড়ানো। লোকটা পিস্তল লোড করতেছে, তখনই আমি আমার কোমর থেকে রিভলভারটা বের করে ততক্ষণে টাস করে আমি শ্যুট করলাম।
সবাই আমার দিকে তাকিয়ে আছে। কলিও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ভার্সিটির পুরো চোখ কেন্দ্র করে আমার দিকে। লোকটি গুলি খেয়ে মাটিতে পড়ে রইল। অনজন সাথে সাথে বাইক নিয়ে পালালো। মেহবুবরা দৌড়ে গাড়ি নিয়ে চলে গেল সেই বাইকওয়ালার পিছনে। আমি কলিকে জড়িয়ে ধরি। কিছু হয়নি, তুমি ঠিক আছো তো বাকি? কলি কোনো কথা বলছে না। আমি কলিকে ভালো মতো দেখলাম, না কলির কিছু হয়নি। তারপর গেলাম লোকটার কাছে, গিয়ে মাস্কটা খুলে দেখি শফিক যে দুইটার বর্ণনা দিয়েছিল তাদের মধ্যে একজন। তাড়াতাড়ি নার্ভস চেক করে দেখলাম বেঁচে আছে কিনা, কিন্তু না, স্পট ডেথ হয়ে গিয়েছে। চারদিকে তাকিয়ে দেখি সবাই ভয় পেয়েছে এবং আমাদের দিকে তাকিয়ে আছে। কলির দিকে তাকিয়ে দেখি ও এখনো ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে আছে। আমি আবার কলির কাছে গেলাম। পাখি, তুমি ঠিক আছো তো? কলির কোনো কথা নেই, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয় নেই, কিচ্ছু হয়নি। কলি কোনো কথা বলছে না, শুধু চল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কলিকে আমার বাহু ডোরে জড়িয়ে ধরলাম। আশেপাশে ভিড় জমে আছে। একটু পরে কলি আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কিছু হয়েছে পাখি? তুমি কে? আগে বলো, তোমার কাছে এই অস্ত্র এলো কিভাবে? সব বলবো তোমাকে, আগে তুমি শান্ত হও বলে ওর হাতটা ধরলাম। কলি ওর হাতটা ছাড়িয়ে নিয়ে, আগে বলো, তোমার কাছে এই অস্ত্র এলো কিভাবে? ততক্ষণে পুলিশ চলে এলো ভার্সিটিতে। ভার্সিটির কিছু দূরই পুলিশ স্টেশন, তাই পুলিশ আসতে বেশি সময় লাগলো না। পুলিশ কিছু এসে লাশের কাছে গেল এবং কলির বাবা মানে এসআই রহমান আমাদের কাছে এলো। কলির বাবা আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকালো, কারণ তখন রিভলভারটা আমার হাতে। এগুলো কি ইমন? কিছুক্ষণ আগে বাইকে দুজন মাস্ক পরা লোক আসলো এবং একজন নেমে আমার পাখিটাকে শ্যুট করতে যাচ্ছিল। তার আগে আমি খেল খতম করে দিয়েছি। কিন্তু তোমার হাতে অস্ত্র কেন? ততক্ষণে মেহবুবরাও চলে এলো। না দোস্ত, ওই ছেলেরে ধরতে পারিনি। ওহ শিট, ওইটাকে ধরতে পারলে আসলটার কাছে যাওয়া যেত। আর যেটাকে শ্যুট করলাম সেটা শফিকের বর্ণনা দেওয়া দুজনের মধ্যে একজন। তার মানে ওই বাইক গাড়িটা অন্যজন ছিল? হ্যাঁ আঙ্কেল, এতক্ষণে আমাদের কথা শুনছিলেন। আমি জানি না তোমরা কিসের কথা বলছো, কিন্তু আইন হাতে তোলার অপরাধে ইমন তোমাকে গ্রেপ্তার করা হলো। অফিসার, আপনার মাথা ঠিক আছে? আপনি কাকে গ্রেপ্তার করতেছেন আপনি জানেন? আইনের চোখে ইমন খুনি, তাই তাকে গ্রেপ্তার করা হলো। আমি কলির দিকে তাকালাম, দেখি কলি আমার দিকে তাকিয়ে কান্না করছে। পুলিশ আমার হাত থেকে যখন রিভলভারটা নিবে এবং হ্যান্ডকাপ পরাবে, তখন হোয়াইট অফিসার, আই এম ইউর নিউ কমিশনার মিস্টার ইমন আহমেদ অ্যান্ড দিস ইজ মাই আইডি কার্ড। আঙ্কেল কার্ডটা হাতে নিয়ে দেখলেন এবং দেখার সাথে সাথে আমাকে স্যালুট দিলেন। তার সাথে বাকি পুলিশও আমাকে স্যালুট দিলেন। আঙ্কেলের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, সেও অবাক হয়ে গিয়েছে। সবাই স্যালুট দেওয়ার সাথে সাথেই কলি দৌড়ে এসে আমাকে তার বাবার সামনে জড়িয়ে ধরলো আর জোরে কান্না করতে লাগলো। এটা থেকে আঙ্কেল একটু হাসি দিলেন এবং লাশের কাছে চলে গেলেন। কিছু হয়নি পাখি, তুমি কান্না করছো কেন? আমি আমি মনে করেছি তুমিও মনে হয় তাদের মধ্যে একজন। না পাখি, কিছু হয়নি, টাকার কান্না করবে না। চলো আজকে সারাদিন আমরা করব। তারপর কলির কান্নাটা ধীরে ধীরে একটু কমলো। আমি আঙ্কেলের কাছে গেলাম, গিয়ে লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিলাম। আর মেহবুবদার সব কিছু বুঝিয়ে দিয়ে বললাম কালকে থেকে কিন্তু আমরা অফিসে জয়েন করব, কারণ এখন সবাই আমাদের আসল পরিচয় জেনে গিয়েছে। এবং আমি কলির কাছে চলে এলাম, কিন্তু আমার মাথায় একটা চিন্তা কাজ করছে যে ওরা কলিকে কেন মারতে চাচ্ছে। একবার ভাবছি কলিকে জিজ্ঞেস করবো, আবার ভাবছি ও হয়তো এ ব্যাপারে কিছু জানে না। তারপর আজকে ও মানসিকভাবে অনেক আঘাত পেয়েছে, তা সে বরং কালকে আঙ্কেলকে জিজ্ঞেস করব। আমি কলিকে নিয়ে সেখান থেকে চলে এলাম এবং আমরা নদীর পাড়ে আসলাম। কলিকে জিপ থেকে নামিয়ে জিপের সামনের উপরের অংশটায় বসলাম, দুই হাত গালে দিয়ে। পাখি এখনো কান্নার ব্যাপটা কাটেনি, কান্না করে চোখ নাক লাল করে ফেলেছে। কান্নার ফলে ওর মুখটা আরও মায়াবী লাগছে। বর্ষায় বৃষ্টি হওয়ার পর যেমন প্রকৃতি তার স্নিগ্ধতাকে প্রচণ্ডভাবে ফুটিয়ে তোলে, আমার পাখিটার বেলায়ও তেমনই। কান্না করে করে তার স্নিগ্ধতা, তার চেহারার মায়াকে সে প্রচণ্ডভাবে ফুটিয়ে তুলেছে। আমি তো আবারও কলির প্রেমে পড়ে গেলাম। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দিব না পাখি, ভালোবাসি তোমাকে খুব। কলি সাথে সাথে আমাকে জড়িয়ে ধরল। আমিও তোমাকে খুব ভালোবাসি। চলো আমরা ওই দিক দিয়ে হাঁটি। কলি আমার হাত ধরে কাঁধে মাথা দিয়ে হাঁটছে। দুজনে গিয়ে একটা গাছের নিচে বসলাম। একটা কথা বলি? বলো।
একটা কথা বলি, তোমাকে না কান্না করলে খুব মায়াবী লাগে। আজকে তো দেখে তো আবার তোমার প্রেমে পড়ে গেলাম। কান্না করলে আমাকে পেতনির মতো লাগে। আমি জানি, আর পাম দিতে হবে না। আরে ফাম দেবো কেন? তুমি কান্না করলে আমার মনটা তোমার এই চোখের ভালোবাসে ডুবে যায়। হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা এবার বলো, আমরা বিয়ে করছি কবে? তাহলে আর মাত্র কয়েকটা দিন পর আমার কাজটাও শেষ হোক, তারপর আব্বু আম্মুকে বলে একদম আমার করে নেব তোমাকে। কলি এবার আমার কথা শুনে লজ্জা পেল। আচ্ছা এবার পা দুটো সোজা করে তো। কেন? সোজা করে বসো আগে। কলি পা সোজা করে বসলো, আর সাথে সাথে আমি ওর কোলে মাথাটা রেখে শুয়ে পড়লাম। মাথা ব্যথা করছে। আচ্ছা, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। সেখানে আর কিছুক্ষণ বসে আমরা উঠে একটা রেস্টুরেন্টে গেলাম এবং লাঞ্চ করলাম। তারপর গাড়ি নিয়ে কলিদের বাসার সামনে দাঁড় করালাম। এখানে নিয়ে এসেছো কেন? কেন মানে? তুমি এখন বাসায় যাবে আর ঘুমাবে। আজকে তোমার উপর অনেক মানসিক চাপ পড়েছে। না, আমি এখন বাসাও যাব না, ঘুমাবো না। তাহলে কি করবে? তোমার সাথে থাকবো। দেখো জিদ করে না, আমি যা বলেছি তাই হবে। এই সময় ক্যাম্পাসে বসে নিজেই তো বললে আজকে সারাদিন আমার সাথে থাকবে। কোন সময় বললাম? এই দেখো, একদম মিথ্যে বলবে না। আরে তুমি ভুল শুনেছ। আমি ঠিকই শুনেছি। ও তাহলে আমি বলে গেছিলাম। আচ্ছা এখন যাবো কোথায়? এখন তো মাস দুপুর। তোমার বাসায় চলো। আরে মাথা ঠিক আছে তোমার? ওরা ব্যাচেলারদের বাসা, লোকে মন্দ বলবে তো। মন্দ বলার কি আছে? বলবে আমি তোমার হবু বউ। তবুও চলো। তার থেকে চলো আমরা আরও কিছু জায়গায় করি। কলি কোনো কথা বললো না। তারপর কলিকে নিয়ে ঘুরতে গেলাম। একদম সন্ধ্যা পর্যন্ত ঘুরলাম। বাসায় যাওয়ার সময় হঠাৎই গাড়ি থামাতে বলল। কি হয়েছে? ফুচকা খাবো। ওগুলো কোনো খাবার? মানুষ খায় এগুলা? কিন্তু আমি খাবো, এবং সাথে তোমাকেও খাবো। এখন চলো। বলি কলি আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেলো দোকানের কাছে। আমি খাবো না, তুমি খাও। মামা, এক প্লেটে ফুচকা দিন তো, ঝাল বেশি দিবেন। যাক বাবা, এক প্লেটের অর্ডার দিল, তাহলে আমি বেঁচে গেলাম। একটু পর দোকানে ফুচকা দিল। আমরা চেয়ার পেতে বসলাম। দেখি, হা করো তো। তুমি খাও। হা করো। আমি খাবো না। চুপ, একটাও কথা না, হা করো। আশেপাশে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। উপায় না থেকে হা করলাম। মুখের ভিতর দিল একটা পড়ে। কি জাল! একটা কি আমার চোখ থেকে পানি বের হয়ে গেল। কি মজা না? মজা মানে প্রচণ্ড। এমন মজা আর জিন্দিগিতেও খাই নাই। এদিকে আমার অবস্থা ব্যথার। এবার আমাকে খাইয়ে দাও। আমিও কলিকে খাইয়ে দিলাম। তারপর কলি আবার আমাকে খাইয়ে দিল। আমি আবার কলিকে খাইয়ে দিলাম। এভাবে খাওয়া পর্ব চলতে থাকলো, আর আমার অবস্থা খারাপ হতে থাকল। কলির দিকে তাকিয়ে দেখি জালে তার চোখেও পানি। খাওয়া শেষে 2 গ্লাস পানি খেলাম, কিন্তু জালে এখনো মুখ পড়ে যাচ্ছে। কলির কি অবস্থা বিল দেওয়ার পর। ইমন, খুব ঝাল লাগছে। উফ, তোমাকে এত জাল দিয়ে খাওয়ার জন্য কে বলেছিল? আমার ঝাল প্রিয়। আচ্ছা, ওইদিকে চলো। বলি আমার হাত ধরে একটা বন্ধ দোকানে আড়ালে নিয়ে আসলো। এখানে আসলো কেন? ঝাল কমানোর জন্য। মানে? আর কিছু বলতে পারলাম না। তার আগেই কলি আমার মাথাটা ধরে নিচে ঘুরে আমার ঠোঁটগুলি তার মুখে পুরে নিল। প্রায় 6 মিনিট পর ছাড়লো। ছাড়ার পর আমার দিকে তাকে একটা লজ্জায় অনেক হাসি দিল, যে জিভের দিকে দৌড় দিল। আমি ওর পিছনে পিছনে গেলাম এবং গাড়ি চালাতে শুরু করলাম। সারা রাস্তা লজ্জায় কেউ কারোর সাথে কথা বলেনি। একটু পর ওদের বাসার সামনে এলাম। কলি জিপ থেকে নামলো। সাবধানে যেও। এরপর কলি লজ্জা পেয়ে দৌড় দিল। আমিও তাকিয়ে রইলাম। ও বাসায় ঢোকার পর আমিও চলে এলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে কথা বলে ডিনার করে ঘুমাতে গেলাম। কলি এখনও কল দেয়নি, আমিও দেয়নি। কেমন জানি আমার কল দিতেও এখন লজ্জা করছে। কলিরও মনে হয় আমার মতো লাগছে, তাই সেও কল দেয়নি। সারা রাত ঘুম হলো না। রাতে একদম শেষের দিকে চোখটা লাগে এলো, আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে কানে কে যেন সুরসুর দিচ্ছে। ওই কোন শালারে, ডিস্টার্ব করবি না বললাম। আমি মনে করেছি বন্ধুদের মধ্যে কেউ, কিন্তু কলি মুখ চেপে হাসছে। আবারও সুর দিল। শালা উঠে কিন্তু লাত্তি মারমো। সারা রাত ঘুমাতে পারি না। আবারও সুর দিল। এবার আমি লাফ দিয়ে উঠে হাত ধরে দিলাম ঠেল। কলি ঘুরে এসে আমার গায়ের উপর পড়ল। আমি চোখ মেলে দেখি কলি। তুমি এখানে? কলি আমাকে জড়িয়ে ধরলো। হ্যাঁ, কেন আসতে পারি না বুঝি? আসতে পারো, কিন্তু তুমি তো বাসা চেনো না। চিনতে কতক্ষণ? তাই আমিও কলিকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর থেকে 8টা বেজে গেছে। 10টায় আবার আমার অফিস, তাই কলিকে বললাম, পাখি
করবে তো? আমার ফ্রেশ হতে হবে তো। হুম। তাহলে তুমি উঠো, আমি ফ্রেশ হতে চাই। আর একটু থাকি। আচ্ছা। আমিও কলিকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। আরও আধা ঘন্টার মতো ওভাবেই থাকলাম। আচ্ছা, তাহলে এখন আমি ফ্রেশ হতে যাই। আমার কথা শুনে কলি লাফ দিয়ে উঠে বসলো। কালকে রাতে তুমি কল দাওনি কেন? তুমি দাওনি কেন? আমার লজ্জা করছিল। আমারও অমনই অবস্থা হয়েছিল। পুরুষ মানুষের লজ্জা কিসের? এই প্রথম তো তাই, আর কয়েকবার করলে লজ্জা চলে যাবে। যা দুষ্ট। কলি লজ্জা পেয়ে বাইরে চলে গেল, আর আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে নিজের রুমকে নিজে চিনতে পারছি না। পুরো রুম গেট আপ চেঞ্জ করে দিয়েছে। বেশ ভালোই লাগছে রুমটা এখন। আগে তো কোনো ময়লার স্তূপ মনে হতো। যাই হোক, রুম থেকে বের হয়ে দেখি মেহবুবরা সবাই নাস্তা করতেছে। খুব ভালো হয়েছে বোন। ভাবি ওই ডিশটা দিন তো, অনেকদিন পর মজার খাবার খেলাম। ভাবি মাংসটা দেন তো, অসাধারণ হচ্ছে। সবাই খাচ্ছে আর কলির প্রশংসা করছে। কিরে অনাহারের দল, এত খাবার তোদের আবার কে দান করলো? আমার ভাবি প্লাস বোন। আর কিছু জানার ইচ্ছে থাকলে গুগল সার্চ মার। তা বুঝলাম, কিন্তু ভাই আমার বউয়ের আনা খাবার আমার জন্য অন্তত একটু রাখ। তোরা যে হারে খাওয়া শুরু করেছিস তাতে মনে হয় আমি ভাগ পাবো না। ভাবি এই পানির গ্লাসটা নিন, আর ওই শালার মুখের উপরে মারেন। আজ পর্যন্ত তোকে না রেখে খাইছি কোনো দিন? একটা সিগারেট খেলেও তো একসাথে খাই। বলি সাকিব জিব্বায় কামড় দিল। কলি এতক্ষণ আমার কথা শুনে হাসছিল, কিন্তু সিগারেটের কথা শুনে রাগীভাবে আমার দিকে তাকালো। কি তুই সিগারেট খাস? আরে না না বাকি, সাকিব তো জাস্ট একটা এক্সাম্পল দিল, এই আর কি। সত্যি সাকিব ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে খেতে বসো। আমি বসলাম। কলি খাবার দিল। এদিকে এসো। কলিকে টেনে আমার কোলে বসালাম। কি করছো? ভাইয়ার কাছে তো। মনে করো ওরা সবাই গরু, আর ওরা কিছু দেখতে পারছে না। ততক্ষণে ওদের খাওয়া শেষ, ওরা অফিসে যাচ্ছে। যাওয়ার সময় মেহবুব মাথা এক টুসা দিয়ে, ওই স্যার মশাই, তাড়াতাড়ি অফিসে আসিস। দূর পাকতো। সবাই যাওয়ার পর দরজা লাগিয়ে টেবিলে এসে বসলাম। পাখি এদিকে এসো। কলির হাত ধরে আবার খুলে বসালাম। আমি জানি তুমিও কিছু খাওনি, তাই না? খাইনি। আজকে তুমি আমাকে খাইয়ে দেবে। তার আগে আমি কলিকে এক লোকমা খাইয়ে দিলাম, তারপর কলিও আমাকে এক লোকমা খাইয়ে দিল। কেমন হয়েছে রান্না? অমৃতের মতো, কিন্তু যদি একটু। কিন্তু কি? কালকে রাতের ফুচকা খাওয়ার পর যেটা দিয়েছিলে সেটা দিলে সবচেয়ে বেশি ভালো লাগতো। টুটের দিকে ইশারা করে বললাম। যা শয়তান। থাক, না দিলে লাগবে না। কলির সাথে সাথে আমার কলার ধরে 4 টুট এক করে দিল। উফ, প্রায় 6 মিনিট পর ছাড়লো। ছেড়েই আমার বুকে মুখ লোকাল। দুজনেই হাঁপাতে লাগলো। এবার খাবারটা অমৃতের চেয়েও মজা হবে। এরপর খাবার খেয়ে কলিকে তাদের বাসায় ডেকে আসলাম এবং সাথে আরও কিছু গার্ডের ব্যবস্থা করে দিলাম, আর বললাম যাতে ঘর থেকে না বের হয়। কিছু লাগলে গার্ডদের বলে এনে দিবে। তারপর অফিসে গেলাম। আজকে এখানে নতুন কমিশনার আসবে, তাই প্রায় সব ধরনের আইনি কর্মকর্তারা উপস্থিত হয়েছে। সবাই ফুল নিয়ে স্বাগতম জানাচ্ছে। আমি সবার সাথে হ্যান্ডশেক করলাম। এক পর্যায়ে মিস্টার রহমান মানে কলির বাবার পালা আসলো। তার সাথে হ্যান্ডশেক করে একটু পর তাকে আমার কেবিনে আসতে বললাম। কেবিনে ঢুকে বসলাম এবং চারপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করতেছি। তখন দরজায় নক পড়ল। স্যার আসবো? জি আসুন। কলির বাবা ঢুকলো এবং আমি সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। জি স্যার, ডেকেছিলেন যে? আঙ্কেল, এইসব ফর্মালিটিস বাদ দিন। এখানে শুধু আপনি আর আমি। আমাকে নাম ধরে রাখেন, আর আমি আপনার ছেলের মতো। বসুন আঙ্কেল, বসুন। আঙ্কেল বসলেন। হ্যাঁ বাবা, বলো। কালকে কলির উপরে যে অ্যাটাক হয়েছিল সেটা নিয়ে কিছু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলো। আমার 2টা প্রশ্ন। প্রথমটা হলো, এখানে যে সন্ত্রাসের এত উপদ্রব, আপনি এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি কেন? আর দ্বিতীয়টা হলো, কলির উপর অ্যাটাক কেন হয়েছিল কিংবা কারা করেছিল? আঙ্কেল একটু নড়াচড়া দিয়ে বসলেন। এখানে যে সন্ত্রাসী কিংবা ড্রাগসের ব্যবসার সাথে জড়িত ছিল তারাই কলির উপর অ্যাটাক করেছে। এর আগেও আমার মেয়েকে কিডন্যাপ করেছে, আবার মেরে ফেলার হুমকিও দিয়েছে। আমি চেয়েও তাদের শনাক্ত করতে পারিনি। যতবার চেষ্টা করেছি ততবার কলির উপর অ্যাটাক হয়েছে। কলির পিছনে সব সময় ওদের লোক লাগানো থাকতো, তাই আমি চেয়েও কিছু করতে পারিনি। এক পর্যায়ে এমন আমি হাল ছেড়ে দিয়েছি। আমি চেয়েছি ট্রান্সফার হয়ে যাব অথবা মেয়েটাকে অন্য কোথাও পাঠিয়ে দেব, কিন্তু তাও করতে দেনি ওরা। ও, তা আপনি কি কাউকে চিনছেন? মানে কে আপনাকে হুমকি দিত? শফিক নামের একজন আমাকে হুমকি দিত, আর আমার মনে হয় শফিকই এই সব কিছুর লিডার। না আঙ্কেল, শফিক এই 1 সপ্তাহ ধরে আমার কাছে বন্দি। এর পিছনে ভার্সিটির কেউ আছে, এমনকি
ইংরেজি ডিপার্টমেন্টের পিয়নও এর সাথে জড়িত ছিল। ওরা আমার মেয়ের উপর অ্যাটাক করলো কেন? আঙ্কেল, আমি এই মিশনে আরও 2 মাস আগে নেমেছি। ভার্সিটির ছাত্র সেজে আমরা অপারেশন চালিয়ে গিয়েছি এবং এক এক করে সন্ত্রাসীদের গ্যাংকে ধ্বংস করে দিয়েছি। ওরা হয়তো আপনাকে সন্দেহ করেছিল, তাই কলির উপর অ্যাটাক করেছিল। হুম। আচ্ছা, গতকালকের ওই সন্ত্রাসীটাকে চেনেন? না বাবা, দেখিনি কখনো। এটাকে চেনেন? অন্যজনরা ছবি দেখে। না। আচ্ছা আঙ্কেল, আপনি যেতে পারেন। আর হ্যাঁ, আগামী সপ্তাহে আমার বাবা মা আপনাদের বাসায় যাবে। আচ্ছা বাবা। আঙ্কেল চলে যাওয়ার পর এই কেসের সাথে জড়িত ফাইলগুলো দেখতে লাগলাম। অফিস শেষে প্রশাসনিক গাড়ি নিয়ে বাসায় আসলাম। যেহেতু অফিসে জয়েন করেছি, এখন প্রশাসন থেকে দেওয়া ফ্ল্যাটে কালকে উঠতে হবে। বন্ধুরাও তাদের নিজ নিজ ফ্ল্যাটে উঠবে। বাসায় এসে সবাই ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা শেষ করলাম এবং কলির সাথে দেখা করতে গেলাম। দুজনে ঘোরাফেরার পর কলিকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় আসলাম এবং ঘুমিয়ে গেলাম। কালকে আবার অফিস আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার পথে কলির সাথে দেখা করে অফিসে চলে আসলাম এবং কাজ শেষে তাড়াতাড়ি ফিরলাম, কারণ আজকে বাসা পরিবর্তন করতে হবে। সাথে কলিকে এবং কিছু লোকও নিয়ে আসলাম। লোকগুলি জিনিসপত্র নিয়ে যাচ্ছে। জিনিসপত্র মিনি ট্রাকে উঠানোর পর নতুন বাসায় চলে আসলাম আমরা। নতুন বাসাটা বেশ সুন্দর। বাসার সামনে বড় একটা ফুলের বাগানও আছে। কলিরও বেশ পছন্দ হয়েছে। লোকগুলি জিনিসপত্র নিয়ে রাখছে। কলি ঘর সাজাইতেছে, আবার লোকগুলিকে বলছে কোথায় কোনটা রাখতে হবে। আমার আর কি, আমি কলিকে সাহায্য করছি আর তাকিয়ে তাকিয়ে তার কর্মকাণ্ড দেখতেছি। ইমন দেখ, এটা হবে আমাদের বেডরুম। ওয়াও, আমার বেডরুম? হ্যাঁ। তার মানে এখানে আমাদের বাসর হবে? যা দুষ্ট। কলি লজ্জা পেয়ে আমার বুকে কিল মেরে আবার বুকেই মুখ লুকালো। এত লজ্জা বিয়ের পর দেখবো কোথায়? রাখো তোমার এই লজ্জা। বাসার সব কিছু গুছানোর পর কলি আর আমি দুজনে গেলাম রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চ শেষ করে ওদের বাসায় নামিয়ে দিয়ে আসলাম এবং আমিও নিজের বাসায় চলে এলাম, কারণ আমার এখন একটু ঘুমানোর প্রয়োজন। কলি বাসাটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে। সন্ধ্যায় কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙলো। মনে হচ্ছে কলিং বেল ভেঙে ফেলবে, তাই তাড়াতাড়ি উঠে দরজা খুলে থেকে বন্ধুরা। স্যার সালাম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, আমি তোমাকে সালাম ভাইয়ের নাম বলেছি, আসসালামু আলাইকুম বলিনি। দূর বেটা, ভেতরে আয়। ভেতরে এসে দোস্ত, তোর বাসাটা খুব সুন্দর লাগতেছে। আমাদেরগুলো তো এখনো ব্যাচেলার মতো লাগতেছে, সব কিছু এলোমেলো। আরে ইমন কোনোদিনও এভাবে ঘর গোছাতে পারবে না, নিশ্চয়ই ভাবি এসেছিল। দোস্তরা, তোদের বাবি মানে আমার বউ এসে গুছিয়ে দিয়েছিল। উফ, আমিও যদি প্রিয়াকে আসার সময় বিয়ে করে এখানে নিয়ে আসতাম তাহলে আমার বাসাটাও সুন্দর হতো। তাক দোস্ত তাক, আর কান্দিস না। সামনে ছুটিতে গিয়ে তোকে বিয়ে করাইমো। তারপর সবাই আড্ডা দিলাম। কলি ফোন দিয়েছিল, ওর সাথে একটু কথা বলে সবাই ডিনার করতে গেলাম। ডিনার শেষে যার যার বাসায় চলে গেল। আমিও বাসায় আসলাম। বাসায় এসে ছাদে উঠে কলির সাথে কথা বলতে লাগলাম। কথা বলতে কখন যে রাত 1টা বেজে গেছে তার খেয়াল নেই। হঠাৎই সেই বাইকারের মানে শফিকে দেওয়া ছবির দ্বিতীয় জনকে দেখলাম রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে। পাখি, এখন রাখি, বাই, একটা কাজ করতে হবে। আচ্ছা, বাই। কলির ফোনটা রেখে দৌড়ে রুমে এসে রিভলভারটা নিয়ে নিচে গেলাম। গার্ডদের আমার পিছনে আসতে বারণ করলাম এবং মেহবুবকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর পিক করলো। এতক্ষণ ঘুমাচ্ছিল। শোন, সেদিনের সেই বাইকারকে পাইছি, আমি তার পিছু নিতেছি। আমার ফোনের লোকেশন অন করে দিলাম, তুই সবাইকে বলে দে আর আমার ফোন ট্রেস করে চলে আয়। আচ্ছা, আমরা এখন আসতেছি। ফোন কেটে আমি সেই লোকটার পিছু নিতেছি। কিছু দূর যাওয়ার পর লোকটা একটা বাড়ির ভিতরে ঢুকলো। বাড়ির ভিতরে ঢোকার পর কিছু লোক এসে তাকে সার্চ করলো এবং ভেতরে যেতে দিল। লোকটা এখানে কেন আসলো আর এত সিকিউরিটি কেন এখানে? এটা কার বাসা? মনে এমন অনেক প্রশ্ন উঠতে লাগলো। লোকটা কলিং বেল দিল। কিছুক্ষণ পর বাসার দরজাটা কে যেন খুললো। ভালো মতো তাকিয়ে দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। আরে, এটা তো আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম নাহিদ। তার মানে ইনি এই সব কিছুর পেছনের মাস্টার মাইন্ড। কিন্তু উনি তো খুব ভালো মানুষ, সবাই থেকে খুব ভালো মানুষ মনে করে। আমিও তাই মনে করতাম, কারণ ভার্সিটিতে কোনো সমস্যা হলে তিনি সমাধান করতেন, সাহায্য করতেন সবাইকে। ওহ শিট, তার মানে এতদিন এই ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়েছিল মাস্টার মাইন্ড। এতক্ষণে মেহবুবরাও চলে আসলো। ওরও গাড়িটা একটু দূরে রেখে আমার কাছে আসলো। এখানে এসেছে? হ্যাঁ।
কোথায় তাহলে? এই বাড়ির ভিতরে। কিন্তু এটা কার বাড়ি জানিস? কার? ভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টের অধ্যাপক নুরুল স্যারকে চিনিস না? হ্যাঁ। ওই শালার বাড়ি এটা। তার মানে উনি সব কিছুর? হ্যাঁ, সবাই পিস্তলে সাইলেন্সার লাগিয়ে নে, না হয় রাতের বেলায় আশেপাশের মানুষ সমস্যা হতে পারে। সবাই সাইলেন্সার লাগিয়ে টিমের মতো করে ঢুকলাম। প্রথমে গেটের ভিতরে বসা দুজনকে আমরা আর মাহবুব শেষ করলাম। কোনো শব্দ হয়নি, শুধু নিচে পড়ে যাওয়া শব্দ হলো। সেই শব্দ শুনে আরও তিনজন আমাদের দিকে তাকালো। সাথে সাথে সাকিব আর সাইমন ওদের হেড শট দিয়ে দিল। ধীরে ধীরে বাড়ির পেছনে গেলাম এবং সেখানে থাকা 6 জনকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিলাম। এখন ঘরে ঢুকার পালা। আমি প্রথমে দরজা লাথি দিলাম, কিন্তু খুললো না। পুরো জোরে ধাক্কা দিলাম, দরজা খুলে গেল। দরজা খোলার সাথে সাথে সবাই পিস্তল তাক করে ভেতরে ঢুকলাম। ঢুকে থেকে আমাদের নুরুল স্যার এবং সেই লোকটি দুজনই দরজার দিকে, মানে আমাদের দিকে পিস্তল তাক করে আছেন। আমাকে থেকে নুরুল সাহেব একটু অবাকই হলেন, কারণ তিনিও আমাদের চিনতেন, তবে ছাত্র হিসাবে। আরে ইমন, মেহবুব, সাইমন, সাকিব, তোমরা? জি স্যার, আমরা। কিন্তু আপনার হাতে অস্ত্র কেন? আমাদের পিস্তলও তাক করা, তাদেরও তাক করা। তোমাদের হাতে অস্ত্র কেন? আর তোমরা এত রাতে এখানে কি? কি আর করবো স্যার, আপনাকে যে দেখতে বড্ড ইচ্ছে করছিল, তাই রাত না দিন দেখা ছেড়ে চলে এলাম। বলি পাশের লোকটাকে মেহবুব শুট করে দিল। নুরুল সাহেব সব বুঝ গিয়েছে। তা স্যার, আপনি তো ভালো মানুষ, এসবের মানে কি? নুরুল সাহেব তার পিস্তলটা মেহবুবের দিকে দিয়ে দিল। মনে হয় সে বুঝতে পারছে যে তার বাঁচার কোনো রাস্তা খোলা নেই। বসো এখানে। আমি গিয়ে একটা সোফায় বসলাম, সেও বসলো। মেহবুবরা পিস্তল নামিয়ে দাঁড়িয়ে আছে। টাকা, ক্ষমতা, বুঝেছো ইমন? তাই এত ভালো পর্যায়ে ভার্সিটিতে জব করতেন, তাতে কি টাকা আর সম্মান পাওয়া যেত না? তবে শোনো, একটা মেধাবী ছেলে গ্রাম থেকে শহরে আসে আমাদের ভার্সিটিতে পড়ালেখার জন্য। ছেলেটা খুবই মেধাবী ছিল, কিন্তু দরিদ্র। তার পরিবার বলতে ছিল শুধু মা। শহরে এসে কয়েকটা টিউশনি করে ছোট্ট একটা বস্তিতে মাকে নিয়ে থাকতো এবং পড়ালেখা করত। ভার্সিটিতেও বড় ভাইদের নানান অত্যাচার তাকে সহ্য করতে হতো। এভাবে কষ্ট করে করে ভার্সিটি জীবন শেষ করে এবং চাকরি খুঁজতে থাকে একটি সুন্দর জীবনের আশায়, কিন্তু পায় না, কারণ ছেলেটার ক্ষমতা প্লাস ঘুষ দেওয়ার মতো কিছুই ছিল না। কিন্তু সে হার মানেনি, চাকরি খুঁজতেই থাকতো এবং টিউশনি করে সংসার চালাতো। একদিন হঠাৎ তার মা অজ্ঞান হয়ে যায়। মাকে নিয়ে ডক্টরের কাছে যায়। ডক্টর বলে তার মায়ের নাকি অনেক বড় অসুখ হয়েছে এবং তাকে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে। কিন্তু ছেলেটার কাছে তো কোনো টাকা ছিল না। ছেলেটা ভেঙে পড়েছিল, কারণ তার পুরো পৃথিবী ছিল তার মা। মায়ের মুখের দিকে তাকিয়ে চোখ মুছে বেরিয়ে পড়লো চাকরির সন্ধানে। কিন্তু এই বেঈমান পৃথিবীতে কেউ ঘুষ ছাড়া যে চাকরি পায় না, সেও পায়নি। যা পেত তা দিয়ে তার মায়ের চিকিৎসা করাতে পারবে না। এরপরে আরেক দিন তার মা অজ্ঞান হয়ে পড়ে। এবার ডাক্তার বলে 2 ঘন্টার মধ্যে অপারেশন না করাতে পারলে তার মাকে বাঁচানো সম্ভব নয়। ছেলেটি ডক্টরের পায়ে পড়ে যায় এবং অপারেশন করাতে বলে। লাগে টাকার জন্য সে তার কিডনি বিক্রি করে দেবে, কিন্তু ডক্টর তার সেই আর্তনাদ শুনে নেই। গ্রামের বাড়িতেও ছোট্ট একটি ঘর, তাও নদীর পাশে, তা বিক্রি করলে 100 ভাগের 10 ভাগ টাকাও জোগাড় হবে না। ছেলেটি সেদিন পাগল হয়ে যায় এবং টাকার জন্য রাস্তায় রাস্তায় কুকুরের মতো দৌড়াতে থাকে, কিন্তু কোথাও টাকার সন্ধান পায় না। সারা শহর পাগলের মতো ঘোরার পর একটা ভাঙা ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন দেখে কয়েকটা লোক ঘরের মধ্যে বসে বান্ডেল বান্ডেল টাকা গুনছে। ছেলেটা সোজা সেই লোকটার পায়ে গিয়ে পড়ে এবং মায়ের অপারেশনের জন্য টাকা চায়। লোকটা টাকা দেয়, কিন্তু শর্ত হলো লোকটা যখন যা বলবে তখন তাই করতে হবে, এবং ছেলেটি রাজি হয়ে যায়। তারপর টাকা নিয়ে দৌড়ে হসপিটালে চলে আসে, কিন্তু ততক্ষণে তার পৃথিবী ধ্বংস হয়ে যায়। তার মা দুনিয়া ছেড়ে বিদায় নেয়। ছেলেটা টাকা নিয়ে দৌড়ে হসপিটালে আসার পর নার্স তাকে একটা সাদা কাপড়ে ঢাকা লাশের কাছে নিয়ে যায়। লাশের মুখের কাপড়টা উঠিয়ে ছেলেটা নিশ্চুপ হয়ে যায় এবং খানিকটা বাদে অট্টহাসিতে ফেটে পড়ে আর বলে, মা তুমি দেখে নিও, এই নিকৃষ্ট শহরকে আমি ডাস্টবিনে পরিণত করে দেব। নুরুল স্যার থামলেন এবং তার চোখের পানি মুছলেন। আমিও আমার চোখের পানি মুছলাম। এখান থেকে শুরু আমার খেলা। শেষে যে টাকা দিয়েছিল তাকে মেরে আমি হলাম কিং। এখন আমার ক্ষমতা পুরো বাংলাদেশে। তিনি আবারও বললেন, তোমরা আমাকে নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু সকালের আগেই আমি আবার মুক্ত হয়ে যাব। আমি এবার উঠে দাঁড়ালাম। সবাইকে একই সুতোয় মাপার ঠিক নয় স্যার। হ্যাঁ, আপনার সাথে অন্যায় হয়েছে, কিন্তু সেই একই অন্যায় কিংবা তার চেয়েও বেশি আপনি অন্যের সাথে করছেন কিংবা করাচ্ছেন। থাক, তোমার আর শেখাতে হবে না। এখন আমাকে কি জেলে নিয়ে যাবে?
নাকি রেখে যাবে? অবশ্য নিয়ে গিয়েও লাভ নেই, সকালে আবার ছেড়ে দিতে হবে, আবার বাসায় ড্রপ করেও দিতে হবে। না স্যার, আমরা মিশনের নামলে কাউকে জেলে নেই না, সোজা উপরে পাঠিয়ে দেই। কথাটা বলার সাথে সাথে নুরুল নিচে পড়ে থাকা পিস্তলটা উঠে ঠাস করে আমাকে শ্যুট করলো এবং গুলিটা এসে আমার কাঁধে লাগলো। সাথে সাথেই মেহবুব নুরুলকে হেডশট দিয়ে দিল। ওরাও সবাই এসে আমাকে ধরলো। মেহবুব এসে আমাকে আমার গুলি রাখার স্থানটা চেপে ধরলো। আমি ইমনকে নিয়ে হসপিটালে যাচ্ছি, তোরা এদিকটা সামলা। ঠিক আছে, তোরা তাড়াতাড়ি যা। মেহবুব আমাকে নিয়ে গাড়িতে উঠলো। আমি হেড অফিসে ফোন দিলাম। হ্যাঁ ইমন, বলো ওদিকের কি অবস্থা? স্যার, মিশন কমপ্লিট। ওয়েল ডান মাই সন। তোমরা ঠিক আছে তো? জি স্যার, শুধু আমার একটু গুলি লেগেছে। তুমি কোথায়? এখন হসপিটালে যাচ্ছি, এখন রাখি। তাড়াতাড়ি যাও। ফোনটা রেখে দিলাম। প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। মেহবুব এক হাত দিয়ে গাড়ি ড্রাইভ করেছে, আর এক হাত দিয়ে আমার কতস্থান চেপে ধরছে। ধর, এমন করছিস কেন? কিচ্ছু হয় না শালা, কাঁধেই তো গুলি লেগেছে, এটা কোনো ব্যাপার না। আর একটা কথা বলবি তো লাথি মেরে গাড়ি থেকে ফেলে দিব। তো প্রচন্ড ব্লিডিং হচ্ছে, সমস্যা তো এইখানেই। আরে কোনো প্রবলেম হবে না, তুই আছিস তো সাথে। চুপ করে বসে থাক। কিছুক্ষণ পর হসপিটালে এসে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে মেহবুবের কাঁধে বড় দিয়ে চললাম। মেহবুব এক হাত দিয়ে শক্ত করে ধরে, এক হাত দিয়ে গুলি লাগার স্থান ধরে আছে আর ডক্টরকে ডাকছে। আসলে আমাদের টিমের 4 জন কলেজ থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত একসাথে স্টাডি করেছি, তারপর একসাথে জব করেছি। কিন্তু মেহবুব হলো আমার বেস্টের থেকেও বেস্ট ফ্রেন্ড, ভাইয়ের চোখ কম না। ডক্টর দৌড়ে আসলো, কিন্তু আমার চোখগুলো গলিয়ে যাচ্ছে, সব কিছু ঝাপসা দেখতেছি। গুলিটা অনেক কাছ থেকে লেগেছিল, তাই কতটা একটু গভীর হয়ে গিয়েছিল, ফলে রক্তটা একটু বেশি বের হয়েছে। ইতিমধ্যে ডক্টর, নার্স আর মেহবুব আমাকে স্কেচারে শুয়ে অপারেশন থিয়েটারের কাছে নিয়ে এলো। মেহবুব এখনও আমার হাতটা এখনও ধরে আছে। আমি চোখে সব কিছু অন্ধকার দেখতে পাচ্ছি। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন চারপাশে দেখি পুলিশের কর্মকর্তারা, কলির বাবা, স্যার আর আমার বন্ধুরা। আর বুকের ভিতর ভারী ভারী অনুভব করছিলাম আর কান্নার আওয়াজ পাচ্ছিলাম। তাকে দেখে কলি আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। বাহ, নিজেকে বড় সেলিব্রিটি মনে হচ্ছে। সবাই দেখতে এসেছে আমাকে। আমার দিকে মুখ তুলে তাকালো। কিছু বলার আগেই আমি ওকে আমার বুকের সাথে চেপে ধরলাম। এই অবস্থা তো তোমার মজা করা গেল না। কিরে শালাবাবুরা? কিছু না, তুই বোনকে মানে ভাবির সাথে কথা বল, আমরা বাইরে যাচ্ছি। আর হ্যাঁ, বাবিও কিন্তু সকাল থেকে কিছুই খায়নি, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। কলির বাবা আমার মাথায় হাত বলিয়ে বাইরে চলে গেলাম। এতক্ষণ একটু লজ্জা লাগলো, শালা তার সামনে তার মেয়েকে জড়িয়ে ধরে আছি আমি। আমার তো মনেই ছিল না। সবাই বাইরে চলে গেল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। পাখি এখনো কান্না করবে? তোমার এই অবস্থা হলো কেমনে? সে এক লম্বা কাহিনী। তার আগে বলো, তুমি সেই কখন থেকে আমাকে এভাবে জড়িয়ে ধরেছিলে? সকাল থেকে। স্যার, বন্ধু, তোমার আব্বু, সবার সামনেই? অমনি আমার বুকে আবার মুখ লুকালো। আমি খেয়াল করিনি। মা গো মা, এত ভালোবাসা! একটু পর মেহবুব খাবার নিয়ে আসলো, খাবার টেবিলের উপর রেখে। তোরা খেয়ে নি। আচ্ছা, আর শোন। হ্যাঁ বল। আব্বু আম্মুকে কিছু বলেছিস? না, আঙ্কেল আন্টি তাহলে কান্না করতে করতে তখনই রওনা দিত। একটা ভালো কাজ করেছিস, এখনো কিছু বলিস না, আমি নিজেই পরে সব বলবো। ঠিক আছে। তারপর কলি আমাকে খাইয়ে দিল এবং নিজেও খেলো। বিকালে ডক্টর রিলিজ করে দিল। বাসায় আসলাম। কলিও বাসায় আসলো আমার সাথে। প্রায় 15 দিনের মতো লাগলো সুস্থ হতে। এই কদিন কলি সবসময় আমার সাথে দেখেছে এবং আমার সেবা করেছে। সকালে আসতো আর রাতে চলে যেত, অবশ্য আমি পাঠিয়ে দিতাম। এখন আমি পুরোপুরি সুস্থ। সকালবেলায় আম্মুকে ফোন দিলাম। হ্যালো। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? ভালো আম্মু, তোমরা কেমন আছো? আর আব্বু কোথায়? আমরা ভালো আছি। তোর আব্বু বাজারে গিয়েছে। তারপর আম্মুর সাথে আরও কথা বললাম। কথা বলার এক পর্যায়ে আম্মু আবার বিয়ের কথা বলল, তবে আবার আর বিরক্ত লাগলো না। আচ্ছা যাও, তোমাদের ইচ্ছা পূরণ করলাম। ঢাকা চলে আসো এবং দেখো আমার পছন্দের সাথে তোমাদের পছন্দ মিলে কিনা। তোর পছন্দ মানে? তুই তো কাউকে পছন্দ করতি না। কিন্তু এখন কি করি? আগেও তো জিজ্ঞেস করেছিলাম, তখন তো কিছু বলিসনি। এখানে আসার পরই পছন্দ হয়েছে। আম্মু অনেক খুশি হয়েছে। সত্যি বলছিস বাবা? তাহলে আজকে বিকালেই আমরা রওনা দিব। আচ্ছা ঠিক আছে। আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে বসলাম। তখনই কলিং বেল বেজে উঠলো। গিয়ে দরজা করলাম, দেখি কলি খাবার বাসা নিয়ে এসেছে। ওর হাত থেকে হট কুরিয়ারটা টেবিলের উপরে রাখলো।
এবং খুলে তুলে নিলাম। কি হলো জনাব, এত খুশি কেন? আম্মুকে বলেছি তোমার কথা, আম্মু খুব খুশি হচ্ছে এবং কালকে আসতেছে। আমার কথা শুনে কলি আমাকে জড়িয়ে ধরলো। সারাদিন কলিকে নিয়ে সব জায়গায় ঘুরলাম। পরদিন ফজরের পর কলিকে নিয়ে স্টেশনে গেলাম, কারণ আজকে আম্মু ও আব্বু আসবে। কিছুক্ষণ বসার পর বাস আসলো। বাস থেকে আব্বু আম্মু নামলো। আমি আর কলি তাদের সামনে গেলাম, গিয়ে আব্বু আম্মুকে জড়িয়ে ধরলাম। অনেকদিন পর দেখা হয়েছে, তারাও আমার খোঁজখবর নিতে লাগলো। তোমাদের একজনের কথা বলেছিলাম না, ও কলি। তারা কলির দিকে তাকালো। কলি আব্বুকে সালাম করলো। পরে আম্মুকে সালাম করতে যাবে, তখন আম্মু তাকে উঠে জড়িয়ে ধরলো। সারা রাস্তায় আব্বু আর আম্মু কলির সাথে কথা বলছে। আমাকে যেন এখন আর চিনি না। আব্বু আম্মুকে বাসায় নিয়ে গেলাম এবং কিছুক্ষণ কথা বলে কলিকে তার বাসায় পৌঁছে দিতে গেলাম। আর বললাম কালকে বিকালে আব্বু আম্মু তাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। কলিও খুব খুশি হলো। বাসায় এসে আব্বু আম্মুর সাথে কথা বললাম। দুপুরে রেস্টুরেন্টে যাওয়ার জন্য বের হব, যদিও আম্মু রান্না করতে চেয়েছিল, কিন্তু তারা জার্নি করে এসেছে, এখন ক্লান্ত, তাই আমি করতে দেইনি। রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে দরজা করলাম। খুলে দেখি কলি কতগুলো ব্যাগ নিয়ে হাজির। আরে তুমি, আর এতগুলো ব্যাগ কিসের? কোথায় যাচ্ছ? এই তো দুপুরের খাবার খেতে আম্মু আব্বুকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছি। কোথাও যেতে হবে না, ভিতরে চলো। মানে? মানে সবার জন্য খাবার নিয়ে এসেছি আমি। ইমন, কে এসেছে? আম্মু, তোমার বৌমা। বৌমা বলায় কলি একটু লজ্জা পেল। কলির হাত থেকে ব্যাগগুলো নিয়ে ভিতরে ঢুকলাম। আরে মা, তুমি? জি আম্মু, আপনাদের জন্য নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি। পাগলি মেয়ে, এত কষ্ট করার কি দরকার ছিল? ও কিছু না, চলেন খেতে বসবেন। তারপর সবাই একসাথে খেতে বসলাম। আম্মু আব্বু কলির রান্নার প্রশংসা করলো। খাওয়া দাওয়া শেষে কলিকে বাসায় পৌঁছে দিলাম। পরদিন বিকেলে আব্বু আম্মু কলির বাসায় গেল এবং বিয়ের কথা পাকাপাকি করে এলো। দেখতে দেখতে বিয়ের দিনে চলে আসলো। সবাই খুব খুশি। আমার বন্ধুগুলির মন একটু খারাপ, কারণ আমার কোনো শালে নেই। সারাদিন অনেক দখলের পর বিয়ের কাজ শেষ হলো। এখন রাত 11টা বাজে। আমি বন্ধুদের সাথে ছাদে বসে আছি। মেহবুবকে আব্বু ফোন দিল। আব্বুর সাথে কথা বলে। দোস্ত চল। কোথায়? ভাবি তোর অপেক্ষা করছে। দোস্ত, ভয় লাগতেছে। ধুর বেটা, কিসের ভয়? সবাই দরে বাসর করে ঢুকে দিল। কলি খাটের মাঝে এক লম্বা কোমটা পরে বসে আছে। আমি ধীরে ধীরে খাটের কাছে গেলাম। খাটের কাছে যাওয়া মাত্রই কলি খাট থেকে নেমে আমাকে সালাম করলো। আমি তাকে জড়িয়ে ধরলাম। তারপর আমরা দুজন ভালোবাসার অতল সাগরে ডুব দিলাম। এভাবেই কাটছিল আমাদের জীবন। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এভাবে দুজন দুজনকে ভালোবাসতে পারি।